স্টার্ট। ওকে, চলুন তাহলে। আজকের টপিক আমি বলে দিই আগের থেকে, আজকে আমরা কী কী শিখবো। যারা অলরেডি আমার আগের ক্লাস থেকে আসছেন, যারা অলরেডি জানেন যে আমরা কী কী করেছিলাম, তাদের জন্য তো কোনো অসুবিধাই নেই। কিন্তু যারা জানেন না আমরা কি করব আজকে, সেটা হচ্ছে আমাদের ওএল ট্যাগ, এলআই ট্যাগ জানি আমরা, ইউএল ট্যাগ, এলআই ট্যাগও জানি আমরা। তার সাথে আমরা নতুন একটা ট্যাগ দেবো, সেটা হচ্ছে টেবিল ট্যাগ। ঠিক আছে? এই দুটোতে আমরা বেশিক্ষণ আমাদের টাইম ওয়েস্ট করব না, আমরা চলে যাব সোজা টেবিল ট্যাগের উপরে। এই দুটো আমরা অলরেডি জানি কি কাজ করে। ঠিক আছে? কেউ কি আমাকে বলতে পারবেন ওএল ট্যাগ আর ইউএল ট্যাগের কাজ কি? এনিবডি? স্যার লিস্ট বানানোর জন্য। একদম কারেক্ট ম্যাম, খুব সুন্দর। লিস্ট এনিবডি এলস? শঙ্করবাবু? লিস্ট বানানোর জন্য তো আমরা ওটা করি। একদম কারেক্ট। তাহলে আমি যদি জিজ্ঞেস করি, লিস্ট বা কোনো কিছু বুলেট আকারে প্রায় স্টেপ বাই স্টেপ লেখার জন্য ইউজ করি আর কি। একদম কারেক্ট, খুব সুন্দর। তো এখন যদি আমি জিজ্ঞেস করি, যারা যারা বললেন লিস্ট বানানোর জন্য আমরা ইউজ করি, তারা তো নিশ্চয়ই জানবেন যে কোন ট্যাগ দিয়ে কী রকমের লিস্ট তৈরি করা হয়। তাহলে বলুন আমাকে ইউএল ট্যাগ দিয়ে কী ধরনের লিস্ট তৈরি করা হয়? স্যার আনঅর্ডার্ড লিস্ট তৈরি করা, যেগুলো বুলেট পয়েন্ট দিয়ে করা হচ্ছে একদম, সেগুলো। একদম কারেক্ট। তো বুলেট আমরা টুলেট গুলো। একদম, তাহলে আমরা স্বাগত ম্যামের সাথে আশা করি সবাই আহ, বলতে পারেন যে আমরা তার কথাটা একদম। মেনে চলছি। একদম কারেক্ট। হুম, বুলেট পয়েন্টস হুম। অর্থাৎ এই ধরনের জিনিসপত্রগুলো যে আপনারা ডেইলি লাইফে দেখেন, এই যে ধরুন 1 2 3 4 করে নাম্বারিং আমার করা আছে, এটা কিন্তু বুলেট পয়েন্টস না, এগুলোকে বলতে পারেন নাম্বারিং করে এক একটা পয়েন্ট লেখা হয়েছে। ঠিক আছে? কিন্তু বুলেট পয়েন্টস অ্যাকচুয়ালি দেখতে কেমন হয়? বুলেট পয়েন্টস বলতে পারেন এই যে দেখুন, একটা গোল ফোঁটা, তারপরে একটা গোল ফোঁটা, এরকম করে পয়েন্ট করে করে যে জিনিসগুলো আমাদের বানানো হয়, এগুলোকে কিন্তু একটা বুলেট পয়েন্ট বলা হয়। মানে এগুলো একটা ছোট্ট গোল ফোঁটা, যেগুলো দিয়ে আমরা একটা পয়েন্ট বানানোর চেষ্টা করি। সেই জিনিসটা আমরা বানাই কি দিয়ে? এইচটিএমএল এর ভেতরে সেই জিনিসটাকে বানানোর একটা পদ্ধতি আছে, তার নাম হচ্ছে এই ইউএল ট্যাগ। আগে আমরা ইউএলটা দেখবো, তারপরে ওএল এ যাবো। ঠিক আছে? ইউএলটা একটুখানি সিম্পল, ওএলটা একটুখানি কমপ্লেক্স, কোনো দিক দিয়ে না, মানে জাস্ট নাম্বারিং থাকে, ওখানে লেটার থাকে সেইগুলো। কিন্তু ফার্স্টে আমরা দেখবো ইউএল ট্যাগ। ঠিক আছে? ইউএল ট্যাগ আমাদের কি কাজ করে? আর একটা জিনিস বলে রাখি, ফর্ম ট্যাগের ভেতরে আমরা একটা জিনিস আগের দিন আমরা দেখিনি, সেটাকে বলা হয় রিকোয়ার্ড বলে একটা অ্যাট্রিবিউট। ঠিক আছে? রিকোয়ার্ড বলে একটা অ্যাট্রিবিউট হয় ফর্ম ট্যাগের মধ্যে, ফর্ম ট্যাগে অ্যাকচুয়ালি না, ইনপুট ট্যাগের ভেতরে, ওটা কিন্তু ফর্ম ট্যাগের সাথে ভালো করে কাজ করে। রিকোয়ার্ড বলে একটা অ্যাট্রিবিউট হয়, দেখাবো সেটাও। তো সেটা একবার চলে যাই। ফার্স্ট অফ অল আমি আমার ভিজুয়াল স্টুডিও কোডটাকে ওপেন করি, জাস্ট সেকেন্ড। ওকে, তো এখানে টেবিল ট্যাগের আমি মুছে দিচ্ছি, এটা আমরা আজকে করব। তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে যে ফর্ম ট্যাগটা ছিল সেটাকে কন্টিনিউ করি একটুখানি, কারণ ফর্ম ট্যাগটা আমাদের একটুখানি জানতে হবে, ফর্ম ট্যাগের ভেতরে রিকোয়ার্ডটা কী কাজ করে, এটা আপনারা অনেক জায়গায় দেখেছেন, কিন্তু এটাকে হয়তো জানতেন না কীভাবে সেটাকে ইউজ করতে হয়। আমার হয়তো শেয়ারটা চলছে কিনা এক সেকেন্ড দেখে নিই। ওকে, তো এটা আমার নেম, ইমেল, পাসওয়ার্ড, ইউআরএল, সাবমিট বাটন। ঠিক আছে? তো এখানে একটা জিনিস নোটিস করুন, ভালো করে দেখবেন। ঠিক আছে? ভালো করে একটা জিনিস নোটিস করুন। আমার এখানে নেম, ইমেল, পাসওয়ার্ড, ইউআরএল চারটে ফিল্ডই খালি, অর্থাৎ এর মধ্যে কোনো ডেটা আমার নেই। কিন্তু আমি এখানে ডেটা না দিয়েও আমি সাবমিট করতে পারছি, দেখাতে পাচ্ছি এই যে সাবমিট হয়ে যাচ্ছে। কিন্তু ভালো করে দেখবেন আমার ওপরে এই যে রিলোড হওয়ার যে বাটনটা, যেটা দিয়ে আমার মানে অ্যাকচুয়ালি পেজটা রিলোড হয়, সেটা কিন্তু অ্যাকচুয়ালি রিলোড হচ্ছে, মানে কি আমার সাবমিট হচ্ছে। ঠিক আছে? এই সাবমিশনটা আমরা অ্যাকচুয়ালি আটকাতে পারি কিভাবে? এইচটিএমএল এর ভেতরে। এটা কিন্তু অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট দিয়ে ভালো করে করা হয়। কিন্তু এইচটিএমএলেও একটা এমন সিস্টেম থাকে যেটা দিয়ে আমরা খালি ইনপুট ফিল্ড, অর্থাৎ যার মধ্যে কোনো লেটার, যার মধ্যে কোনো ডেটা আমাদের নেই, সেটাকেও কিন্তু আমরা সাবমিট করতে পারি। তো এই জিনিসটাকে নিশ্চয়ই প্রেজেন্টিং আমাদের যে বারবার হয়ে যাচ্ছে কেন? বলুন স্যার, শঙ্করবাবু। বলছি, হ্যাঁ এই এখন ঠিক আছে, আবার হয়ে যায় মাঝে মধ্যে। হ্যাঁ ঠিক আছে। কারো কি অডিও বা ভিডিও কারো কোনো প্রবলেম আসছে, যারা যারা বাদবাকি আছেন শঙ্করবাবু বাদ দিয়ে? না স্যার। ইয়েস স্যার, খুব লেট মানে রিফ্রেশ হচ্ছে পেজটা। মানে লেট রিফ্রেশ হচ্ছে, তাই তো? আর কারো পেজের কি হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হচ্ছে? হ্যাঁ দেখুন। এই যে মানে আবার মানে লেট রিফ্রেশ হচ্ছে মানে কেমন? মানে আমি মাউসটা সরাচ্ছি, একটু পরে পরে হচ্ছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ, ভীষণই লেট হচ্ছে আর কি। আচ্ছা, ভীষণ। বারবার লগ আউট করে লগ ইন করতে হচ্ছে। আচ্ছা, ভীষণ লেট হচ্ছে, জাস্ট সেকেন্ড আমি অ্যাকচুয়ালি দেখে নিই। আমার তো ঠিকই আছে এখন। ওখানে তো নেটওয়ার্ক ভালো না স্যার। না স্যার কিন্তু আমারও ঠিক আছে। সবার প্রবলেম আমার নাও স্যার হতে ঠিকই পারে, আছে। আমি একবার দেখে নিই। হ্যাঁ, স্পিড তো ঠিকই আছে, 30 Mbps। আমার আমি স্যার এখানে ঠিকই আছে। ওয়াইফাই ইউজ করছি। ঠিক আছে? তো এটা হয়তো অনেকের এন্ডে প্রবলেম হতে পারে, তো তাদের বলবো একটু নিজেদের নেটওয়ার্কটা একটু দেখে নিন। স্বাগতম, আপনি একটু দেখে নেবেন নিজের নেটওয়ার্কটা। আমার নেটওয়ার্ক কিন্তু আমি অ্যাকচুয়ালি রাউটার ইউজ করছি, মানে আমার বন্ধুর বাড়ি আছে, আমি সেখানে রাউটার আছে, সেখান থেকে আমি ইউজ করছি। তো রাউটারে আশা করি নেটওয়ার্কটা ঠিকই আসছে। যাদের যাদের প্রবলেম আসছে তারা একবার চেষ্টা করুন যে নিজেদের নেটওয়ার্কটা একটুখানি চেক করে নেবেন। যদি না হয় নিজের নেটওয়ার্কটা একবার চেঞ্জ করুন, যে ফোন থেকে অথবা ওয়াইফাই থেকে যে কোনো একটা চেঞ্জ করে দেখুন ঠিক হয় কিনা। ওকে? তো অনেকের হয়তো প্রবলেম আসছে ঠিক না, আছে যেমন অনেকে বললেন। যাদের প্রবলেম আসছে তাদের ক্ষেত্রে বললাম। ওকে, চলুন ঠিক তাহলে। আছে তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে স্যার। আমাদের এখানে যে ফিল্ডগুলো আছে, ধরুন নেম, ইমেল, পাসওয়ার্ড, ইউআরএল, এই জিনিসগুলো আমরা ফিল্ড কিন্তু আমি ভরিনি, অর্থাৎ নেমের মধ্যে আমার নামটা কিন্তু আমি লিখিনি।
কিন্তু না লিখেও ধরুন আমার এখানে কোনো ডেটা নেই, কিন্তু তাও আমার পেজটা সাবমিট করছি, আমি সাবমিট হচ্ছে, এটাকে আমাদের বন্ধ করতে হয়। ঠিক আছে, কাইন্ডলি একবার যাদের মাইকটা ওপেন করা আছে, শঙ্করবাবু আপনার মাইকটা আমি মিউট করে দিচ্ছি, ঠিক আছে, যখন দরকার হবে স্যার আপনি অন করে কথা বলে আবার মিউট করে দেবেন ওটাকে। ঠিক আছে, যেটা বলছিলাম বোঝা গেছে যে আমাদের কিন্তু নেমের ভিতরে কোনো ডেটা নেই, কিন্তু আমরা পেজটাকে তাও সাবমিট করতে পারছি। কেন পারছি? কারণ এখানে সেই ভ্যালিডেশনটা দেওয়া নেই যে আমার যদি কোনো ইনপুট ফিল্ডের মধ্যে ডেটা নাও থাকে তাহলে আমার সেটা সাবমিট হবে না, এটা কিন্তু একটা ভ্যালিডেশন। তো সেটাকে আমরা কিভাবে করতে পারি? সেটার জন্য সিম্পল একটা অ্যাট্রিবিউট আপনাকে লিখতে হবে, সিম্পল একটা অ্যাট্রিবিউট। কী হবে? সেটাকে বলা হয় একটা রিকোয়ার্ড বলে অ্যাট্রিবিউট। কী বলে সেটাকে? রিকোয়ার্ড। এই যে ইনপুট ট্যাগ আপনি দেখছেন, ইনপুট ট্যাগে দেখুন টাইপ টেক্সট, এর যে সেকেন্ড ব্র্যাকেট আছে তারপরে একটা স্পেস দিন যেখানে আমরা নতুন অ্যাট্রিবিউট লিখি, এরপরে লিখুন রিকোয়ার্ড, রিকোয়ার্ড, ওকে, সেভ করি। রিকোয়ার্ড এটা লিখেই সেভ করতে হবে, এরপরে আর ইকুয়াল টু দিয়ে কিছু লেখার দরকার নেই। এটা কিন্তু একটা বলতে পারেন মানে কোনো ভ্যালু লাগে না এই রিকোয়ার্ডে। এটা দেওয়ার মানে হচ্ছে রিকোয়ার্ড কথার বাংলা মানেটা একবার ভেবে নেবেন। রিকোয়ার্ড কথার বাংলা মানে কি? বাংলা মানে কিন্তু দরকার। অর্থাৎ রিকোয়ার্ড মানে যখন আমি নেমটা যখন আমার দরকার তখন নিশ্চয়ই সেটাকে ছাড়া আমরা কোনো কিছু সাবমিট করতে পারবো না। তো আমি নেমের ভেতরে ইনপুট টাইপ টেক্সট যে নেমের জন্য যে ইনপুট ট্যাগটা আছে সেটা রিকোয়ার্ড বলে একটা অ্যাট্রিবিউট লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার যখন আমি দেখুন সাবমিট করার চেষ্টা করব, কি লেখা আসছে? প্লিজ ফিল আউট দিস ফর্ম অথবা দিস ফিল্ড। এটা কি আপনারা দেখেছেন অনেক জায়গায়? হ্যাঁ কি না একটু শুনি। হ্যাঁ স্যার। দেখা গেছে দেখেছি ফর্ম আমরা ফিল এই আপ করার জিনিসটা, সময় দেখা যায়। দেখেছি তো, হ্যাঁ কি না একটু বলুন, তাড়াতাড়ি হ্যাঁ বুঝে পাবো। ওকে, এই জিনিসটা কিন্তু আমাদের ডেইলি লাইফে আমরা দেখতে পাই, যারা যারা ফর্ম সাবমিট করেন বা যাদের এরকম জিনিসপত্র নিয়ে কাজ আছে তারা কিন্তু এই জিনিসটা দেখেন বিভিন্ন জায়গায়। তো এটাকে বলা হয় রিকোয়ার্ড ফিল্ড, অর্থাৎ রিকোয়ার্ড ছাড়া কিন্তু আমাদের মানে বলতে পারেন যদি এর মধ্যে কোনো ডেটা আমি দিই তারপরেই কিন্তু আমার সাবমিশনটা হবে। দেখুন সাবমিট হয়ে গেছে। সেম অ্যাজ বাদ বাকি যে কটা ফিল্ড আপনার রিকোয়ার্ড, অর্থাৎ যেটা ছাড়া আপনার মানে বলতে পারেন যেটা ছাড়া আমাদের ফর্মটা সাবমিট হবে না, সেগুলোকে একবার রিকোয়ার্ড করে দেবেন। আমি এখানে সব কটাকে রিকোয়ার্ড করে দিচ্ছি। রিকোয়ার্ড একটা রিড অনলি বলেও হয়, সেটাও দেখাবো, কিন্তু সেটা আমাদের এখন লাগবে না, সেটা পরে দেখাবো এক সময়। ঠিক আছে, তারপরে ইনপুট ট্যাগ লাস্টে যেটা আছে সেটা তো আমি রিকোয়ার্ড বলে এটা লাগিয়ে দিয়েছি। ওকে, সেভ করি। এবার আমি প্রথমে নেমটাকে ফিল আউট করি, নীল গোলদার, সাবমিট করব। দেখুন এবার বলছে ইমেল লাগবে, তো আমি এখানে একটা ইমেল দিয়ে দিই, ধরুন ইমেল অথবা example.com। ওকে, আবার সাবমিট করার চেষ্টা করি, এটা দেখুন বলছে পাসওয়ার্ড আমার রিকোয়ার্ড, তো আমি এখানে কিছু একটা পাসওয়ার্ড দিলাম, আবার সাবমিট করি, এবার বলছে আমার এটা রিকোয়ার্ড। তো এইভাবেই কিন্তু আপনারা জিনিসপত্র করতে পারবেন। এখানে আমার ইউআরএলটা ভুল আছে সেটা আমি জানি কেন, কারণ আমার ভ্যালিডেশনটা পাস হচ্ছে না। ঠিক আছে, রিকোয়ার্ডের কাজ আশা করি বোঝাতে পেরেছি। তাহলে রিকোয়ার্ড যখন আমি বুঝিয়ে দিয়েছি, রিড অনলিটাও একবার বুঝিয়ে দিই। রিড অনলি মানে কি? রিড অনলি মানে কি, মানে যদি ভাবেন আপনি রিড অনলি, এইটার বাংলা মানে কি হতে পারে? রিড অনলির বাংলা মানে কারো যদি জানা থাকে একবার বলতে পারেন। রিড অনলি, এনিবডি? রিড অনলি এটার বাংলা মানে একবার। শুধু পড়া যাবে, একদম কিছু কারেক্ট, তার উপর এডিট করা যাবে না। কেবল এটা কিন্তু কেবলমাত্র পড়ার জন্য একদম কারেক্ট। ঠিক আছে, পড়া যাবে। শুধুমাত্র পড়া যাবে, এডিট কিন্তু আমরা করতে পারবো না। মানে আপনারা অনেক ওয়েবসাইটে গিয়ে দেখেছেন এমন, যেখানে গিয়ে একটা ফিল্ড হয়তো যে মানে যেখানে আপনার ইনপুট, সেই ইনপুট ফিল্ড হয়তো গ্রে আউট থাকে, মানে সেটার মধ্যে আপনি মাউসে ক্লিক করলে সেটা আর ক্লিক হবে না, মানে সেখানে আপনি কিছু দিতে পারবেন না। তো সেটাকে আমরা কিভাবে করি? সেটাকে কিন্তু আমরা করি এই রিড অনলি জিনিসটা দিয়ে। রিড অনলি মানে তার মানেই হচ্ছে শুধু সেখানে পড়া যাবে, সেখানে কিছু এডিট করা যাবে না। সেটা আমরা কিভাবে করতে পারি? একটা স্পেশাল টাইপ অফ আপটা ভাবতে পারেন, যে একটা ইউআরএল ভাবুন, যে এখানে ইউআরএল এর যে ফিল্ডটা আছে, তো সেটাই আমি রিড অনলি করতে চাই। রিকোয়ার্ডের পরেও আপনি রিড অনলি দিতে পারবেন, জাস্ট রিকোয়ার্ডের পরে একটা স্পেস দেবেন, দেওয়ার পরে এরপরে লিখুন রিড অনলি। ঠিক আছে, রিড অনলি এটাও কিন্তু একটা স্পেশাল অ্যাট্রিবিউট, যার কোনো ইকুয়াল টু দিয়ে ভ্যালু হয় না। রিড অনলি, সেভ করি। সেভ করার সাথে দেখুন আমি এখানে কোনো এডিট করতে পারছি না, আমার এটা সিলেক্ট হচ্ছে কিন্তু এটাকে কোনো এডিট কিন্তু আমরা করতে পারছি না। আমি এর মধ্যে যত চাই টাইপ করারই চেষ্টা করি, এটা কিন্তু টাইপ হবে না। তো এই ধরনের ফিল্ডগুলো কোন জায়গায় জায়গায় দরকার হতে পারে? যখন আপনার কোনো ডাইনামিক জিনিসপত্র দেখানোর দরকার হয়, ধরুন আপনি একটা ওয়েবসাইট বানিয়েছেন যেখানে ইমেল, এই ইমেলটা ডাইনামিক্যালি আপনাকে দেখাতে হবে যে ইউজারের ইমেলটা কি। এগুলো এখন সেন্স না বানাতে পারে, পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন এই জিনিসটা কখন কখন কাজে লাগে। তো ইমেল ধরুন আপনার দেখাতে হবে যে ইউজারের ইমেলটা কি, সে ধরুন আগে লগ ইন করে রেখেছে, সেই ইমেলটাকে চেঞ্জ করতে এসছে এখানে। তো এমন কোনো সিস্টেম থাকলে ভালো হয় না যে আগে কোন ইমেলটা ছিল সেটা এখানে দেখিয়ে দেবে? তো এখানে জাস্ট ইমেলের মধ্যে আপনি ধরুন এখানে তার ইমেলটা এখানে শো করাচ্ছেন যে এই ইমেলটা আগে তার দেওয়া ছিল, এটা আমার নর্মাল ধরুন একটা ইমেল। ঠিক আছে,
e.com, যাই হোক কিছু একটা লিখে দিলাম আমি। তো এটা ধরুন আমার ইমেল, এটা আমার দেখাবে, ঠিক আছে? অর্থাৎ এই ফিল্ডটা আমার সবসময় ফিল্ড আউটই থাকবে, কিন্তু এটাকে আমি এডিট করতে পারবো না, নর্মালি আমি এডিট করতে পারবো না। এডিট করার জন্য আমাকে ডেটাবেসের সাথে কমিউনিকেশন করতে হবে, জিনিসপত্র ব্যাকএন্ডে চলে যায়, তখন তখন গিয়ে আমি সেটাকে এডিট করতে পারবো। কিন্তু ন্যাচুরালি কোনো ইউজারের ইমেলটা কি সেটা দেখানোর জন্য আপনারা ড্যাশবোর্ডে কিন্তু ইমেলটাকে এইভাবে দেখাতে পারবেন যে সেই ইমেলটা কি। তো এখানে কি কি প্রপার্টি আমাদের দরকার, অর্থাৎ এই ইমেলটাকে দেখানোর জন্য আমরা কি কি জিনিস ইউজ করব। ফার্স্ট জিনিস যেটাকে বলা হয় রিড অনলি, যেটাকে আমি বললাম। তো আমি এখানে ইমেল যেটা আছে আমাদের, ইমেলটাকে রিড অনলি করে দিই, রিড অনলি সেভ করি। এখানে দেখুন এটাকে আমি আর এডিট করতে পারবো না, এটা আমার আনএডিটেবল হয়ে গেছে, অর্থাৎ এটাকে আমি আর এডিট করতে পারবো না। এবার এডিট যখন আমি করতে পারছি না, তখন নিশ্চয়ই এর মধ্যে নিশ্চয়ই আমার কোনো একটা ভ্যালু প্রথম থেকে দেখানো দরকার, হ্যাঁ কি না? আমি এর মধ্যে কোনো একটা ইমেল প্রথম থেকে দেখাতে চাই, যেটায় আমার বোঝা যাবে যে আমার ইউজারের ইমেল আসলে কোনটা ছিল। ক্লিয়ার? বোঝাতে পেরেছি কেন আমি রিড অনলি করছি এটাকে? সেটাকে বলুন একবার, তারপরে আমি এগিয়ে যাচ্ছি। রিড অনলি কেন হ্যাঁ করছি? স্যার, ঠিক আছে, মানে কারণ আমার, ওখানে বলুন। শুধু ইমেলটা রয়ে গেল। হ্যাঁ, আমার ইউজারের ইমেল কি, অর্থাৎ আমি ধরুন এটা একটা ড্যাশবোর্ড, যে ড্যাশবোর্ডে আমার ইউজার যখন আসবে, এগুলো অনেকের মাথায় এখন নাও আসতে পারে, আমি বলছি সেগুলো পরবর্তীতে আমরা দেখব। কিন্তু ভাবুন, আপনি যখন ফেসবুকে বা ইনস্টাগ্রামে আপনার প্রোফাইলটাকে এডিট করতে যান, তখন আপনার অনেক জিনিসপত্র কিন্তু ওখানে আগের থেকে দেওয়া থাকে, যেমন নেম, আপনার নামটা কিন্তু সেখানে প্রথম থেকেই থাকে, সেটা একটা জিনিস। তারপরে ইমেলটাও কিন্তু হয়তো সেখানে দেখিয়ে দেয় যে আপনার ইমেল এটা ছিল। সেটাকে আপনি যদি এডিট করতে চান, পাশে একটা ধরুন এডিট বাটন থাকবে, সেটায় ক্লিক করলে আপনার ইমেল এডিট করার অপশানে সেটা পেজটা রিডাইরেক্ট হয়ে যাবে, ঠিক আছে? সেই জিনিসগুলো কিন্তু এইখান থেকে করা হয়, অর্থাৎ রিড অনলি, রিকোয়ার্ড না, রিড অনলি আর ভ্যালু বলে একটা অ্যাট্রিবিউট দিয়ে। এবার রিড অনলি তো আমি করলাম, এখানে রিড অনলি আমার হয়ে গেছে, আমি এখানে কিছু এডিট করতে পারছি না। এবার কোয়েশ্চেনটা কি আসে? কোয়েশ্চেনটা আসে এই ইমেলের মধ্যে আমার কি ইমেল আছে সেটাকে দেখাবো কি করে স্যার? অর্থাৎ আমার ইউজারের যে ইমেলটা অলরেডি রয়েছে, সেটাকে আমি এই ইমেল ফিল্ডের মধ্যে দেখাবো কি করে? তার জন্য একটা নতুন অ্যাট্রিবিউট ভেবে রাখুন, মানে শিখে রাখুন, সেটাকে বলা হয় ভ্যালু। ভ্যালু, ভ্যালুর মধ্যে গিয়ে আপনি কিছু একটা হাওয়া যাবা এরকম একটা ইমেল দিয়ে সেভ করুন এটাকে। এবার দেখুন এটা সেভ হয়ে গেছে আমার, এখানে কি চলে এসেছে, সরি এটা আমার এখানে থাকবে না, সেভ করুন। এবার দেখুন এটা আমার এডিট করতে আমি পাচ্ছি না, কিন্তু এটা কিন্তু একটা স্ট্যাটিক ফিল্ড হয়ে গেছে, অর্থাৎ এটা আমার ইউজারের ধরুন এই ইমেলটা রয়েছে, এটাকে আমি নর্মালি এডিট করতে পারবো না, এটা রিড অনলি। দেখুন এখানে রিড অনলি, তার সাথে ভ্যালুর মধ্যে যা রাখবো আমি সেটা কিন্তু এখানে দিয়ে দেবে। দেখুন এখানে ভ্যালু চলে এসেছে। আর একটা কোন প্রপার্টির মধ্যে আমরা, সরি কোন ইনপুট ফিল্ডে আমরা রিড অনলি আর ভ্যালু রাখতে পারি, সেটা হচ্ছে ইমেল, সরি ইমেল না, আমাদের নেম, ঠিক আছে? স্যার আজকের ক্লাসটা ঠিক করে ফলো করতে পারছি না, কজ আমার এন্ডে ভিডিও, আচ্ছা ভিডিও ইস্যু হচ্ছে, দেখি একটু, ভিডিও ভীষণ ল্যাগ করছে। ওকে, নো ইস্যু, রেকর্ডিং দেখে নেবেন ম্যাম, কোনো চাপ নেই। ঠিক আছে, আর একটা কোন ফিল্ড হতে পারে আমাদের, যেটা আমাদের রিড অনলি আর ভ্যালু রাখতে পারি, আমাদের কোনটা হতে পারে? আমাদের কিন্তু নেম বলে এই প্রপার্টিটা হতে পারে, সরি নেম বলে ইনপুট ফিল্ডটা হতে পারে। তার মধ্যে সেম এটা আপনারা করবেন রিড অনলি ভ্যালু, এই জিনিসটা করে একবার চেষ্টা করুন যে এটা আপনাদের ঠিকঠাকভাবে হচ্ছে কিনা। বোঝাতে পেরেছি হ্যাঁ কিনা? শুনে নিই একবার। ক্লিয়ার? রিড অনলি আর ভ্যালু, হ্যাঁ স্যার। ওকে? তো এটা কিন্তু অনেক জায়গায় আপনাদের কাজে লাগবে, আগের থেকে বলছি প্রচুর জায়গায় আপনাদের কিন্তু এই জিনিসটা কাজে লাগবে, ঠিক আছে? তো এটাকে ইগনোর একদমই করবেন না, এটা কিন্তু অনেক জায়গায় আপনাদের পরবর্তীতে কাজে লাগবেই লাগবে, ওকে? তো এখনও সবাই এসে পৌঁছাননি কেন জানি না, বাট কোনো প্রবলেম হতেই পারে, তো আমি একবার আরেকবার চ্যাটে দিয়ে দিই, সবাই তাড়াতাড়ি আসুন, নো ইস্যু, ওকে। চলুন তাহলে নেক্সট কি আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের ইউএল আর এলআই, যেটা আমি এখানে দেখালাম, ইউএল আর এলআই ট্যাগ, তার সাথে ওএল আর এলআই ট্যাগ, খুব ইজি, খুব সিম্পল জিনিস, কোনো মাথা ব্যথা নেই এর মধ্যে। তো আমরা কুইকলি সেটাকে দেখি। ফার্স্ট অফ অল এখানে আমাদের এটা এইভাবেই থাক, আমি একটা নতুন ফোল্ডার বানাই, চলুন আপনাদের জন্য। আমি এখানে নতুন একটা ফোল্ডার বানাচ্ছি, আমাদের যেহেতু ডেইলির কোড যে ডেইলি ফোল্ডারে রাখতে হবে সেই কারণেই বানাচ্ছি আমি এটা। তো টু, এখানে আমি একটা এই ফোল্ডারটাকে ডুপ্লিকেট করি, ওকে? এটাকে আমি এডিট করছি, এডিট করা এক সেকেন্ড, আমি এটাকে নামটা একবার রিনেম করে দিই, নাহলে প্রবলেম হয়ে যাবে। মাস্টার ক্লাস না, এটা না, কোথায় গেল? টু, কপি না, এটা আজকে কত তারিখ? আজকে বোধহয় 15 তারিখ, ওকে, জানুয়ারি 15, 2025, ওকে চলুন। তাহলে এটাকে আমি ওপেন করে নিচ্ছি, ওপেন করার কুইকলি টেকনিক আমি জানি, ব্যাস হয়ে গেছে, ঠিক আছে? ওপেন হয়ে গেছে। এর মধ্যে আমাদের কোডটা কিন্তু সেমই আছে, অর্থাৎ যেটা আমাদের ওখানে ছিল সেটাই আমার এখানে চলে এসেছে। আমি এই ফোল্ডারটাকে দরকারে ডিলিট করে দিচ্ছি, অথবা ইমেজটা আমার থাক, আমি এখান থেকে কমান্ড ডিলিট করে, মানে আমার ইমেজটাকে উড়িয়ে দিয়েছি, ফোল্ডারটা থাক, ওকে? এবার HTML ফাইলটাকে আমি এডিট করতে পারি, আগের কোড আমার থাকবে সেখানে,
অথবা আমি এক কাজ করতে পারি, এটাকেও আমি রিমুভ করে দিই। জাস্ট হোল্ড অন এ সেকেন্ড, আমি এটাকে একটুখানি রিফ্যাক্টর করছি যাতে আমার কোডটা ক্লিয়ার থাকে। চলুন, হয়ে গেছে। এবার এটাকে আমি লাইভ শেয়ার করে দিই। এবার এটা চলে এসেছে ফাঁকা একটা কোড। ওকে, চলুন। তাহলে আমাদের নেক্সট কি টার্গেট, সেটা হচ্ছে আমাদের ওএল ট্যাগ আর ইউএল ট্যাগ। তো ইউএল ট্যাগ আমি জানি কি কাজে লাগে, আনঅর্ডার্ড লিস্ট ক্রিয়েট করার জন্য কমান্ড। এবার আপনাদের কমেন্ট আউট করাটা কিন্তু শিখতে হবে। কমেন্ট আউট মানে কমেন্ট আউট করা, অর্থাৎ যে কোডটা আপনার এখানে যদি লেখেন, এই কমেন্টের মধ্যে আপনি কিছু লেখেন, তাহলে কিন্তু সেটা এই স্ক্রিনের ভেতরে আউটপুট হিসেবে আসে না। এটা কিন্তু কমেন্ট আউট করা বলে। ঠিক আছে, তো কমেন্ট আউটের মধ্যে আপনি কিছু একটা লিখতে পারেন, যে ধরুন হ্যালো, হ্যালো ওয়ার্ল্ড, এটাকে সেভ করুন। দেখবেন এখানে কিছু দেখাবে না, কারণ এটা কমেন্ট। কমেন্ট মানে কোড এটাকে ইগনোর করে, এটার নামই হচ্ছে কমেন্ট। এইচটিএমএল এ কমেন্ট লেখার সব থেকে সিম্পল উপায় আমি বলবো, কোনো একটা লাইনে গিয়ে কন্ট্রোল চেপে যে ফরওয়ার্ড স্ল্যাশ আছে, অর্থাৎ আপনার কিবোর্ডে এই চিহ্নটাকে দেখুন কোথায় আছে, এই যে এই চিহ্নটা যেখানে থাকবে, কন্ট্রোল চেপে ধরে কোনো একটা লাইনের উপরে ওই চিহ্নটা প্রেস করবেন, আপনার সেটা সেই লাইনটা কমেন্ট আউট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি শিখছি কোনটা, আমি শিখছি আনঅর্ডার্ড লিস্ট। আমি এখানে লিখে রাখি যে আনঅর্ডার্ড লিস্ট, ঠিক আছে, অর ইউএল ট্যাগ, ইউএল ট্যাগ। ঠিক আছে, তো আমি এখানে ইউএল ট্যাগ বানাবো একটা সিম্পল উপায়, আমি জানি। ইউএল লিখলাম, ইউএল লিখে এর মধ্যে আমি এলআই লিখবো। কারণ কি, ইউএল ট্যাগ জাস্ট একটা বলতে পারেন প্যারেন্ট হিসেবে ইউজ করা হয়, যার মধ্যে এলআইগুলো কিন্তু যখন দেখে সে একটা ইউএল এর মধ্যে আছে, তখন কিন্তু সে বুলেট পয়েন্ট হিসেবে নিজেকে মানে বলতে পারেন যে ভিজিবল করে। ঠিক আছে, তো ইউএল এর মধ্যে এলআই লেখার মানে আপনি বুলেট পয়েন্টস দিয়ে জিনিসপত্রগুলো বানাচ্ছেন। তো এখানে ধরুন কিছু একটা লেখা যাক, ধরুন আমি আমার নামটা লিখছি যেভাবে আমরা ওই ক্লাসে করেছিলাম। সেভ করি, দেখুন এখানে বুলেট পয়েন্ট চলে এসছে, তার সাথে আমার ঐন্দিল গোলদার আমার নামটা এখানে চলে এসছে। তো এখানে যে জিনিসটা আপনি রেপ্লিকেট করুন, এইভাবে এইভাবে যখন যে করা খুশি এখানে বানান, এরকম করে কিন্তু প্রত্যেকটার জন্য একটা করে বুলেট পয়েন্ট চলে আসবে। এখানে যদি আমি এলআই ট্যাগটাকে রিমুভ করে দিই, দেখুন একটা জিনিস, আমি এখানে এলআই ট্যাগটাকে রিমুভ করে দিচ্ছি, দেখি চলে কিনা। সেভ করি, যে ট্যাগটাই দেখুন এলআই নেই, অর্থাৎ ইউএল এর মধ্যে একটা নাম আমার আছে যেটার মধ্যে এলআই ট্যাগ নেই, সেটা কি কোনো বুলেট পয়েন্ট এসছে, হ্যাঁ কি না? না, আসেনি। কেন আসেনি? কারণ এটা কিন্তু এইচটিএমএল এটা এর একটা এলাই রুল, একদম এইচটিএমএল এর রুল কিন্তু আমাদের এটা, অর্থাৎ ইউএল এর মধ্যে এলআইটা দিতেই আমাদের হবে, না হলে কিন্তু আমাদের বুলেট পয়েন্টগুলো আমরা দেখতে পারবো না। সেই কারণে কিন্তু এলআই ট্যাগটা ইউএল এর মধ্যে রাখার দরকার, না হলে বুলেট পয়েন্টসগুলো আপনারা দেখতে পারবেন না। এটাকে যদি এইভাবে রাখেন, এটা এইচটিএমএল ভাবছে একটা সিম্পল টেক্সট, এটার কিন্তু কোনো স্পেশাল অ্যাবিলিটি নেই এখন। সেটাকে যদি আপনার দেখতে হয়, এলআই ট্যাগের মধ্যে তাকে রাখতে হবে। সেটাই আমি করবো, আমি এখানে কন্ট্রোল জি মারি, সেভ করি, দেখুন এখানে আবার বুলেট পয়েন্টটা চলে এসছে। সেম থিং এখানে আপনি আরেকটা জিনিস বলে দিই, টাইপস, অর্থাৎ ইউএল ট্যাগের কিন্তু অনেক ধরনের টাইপস হয়। মানে জাস্ট আমরা গোল বুলেট পয়েন্ট আমরা বানাতে পারি না, অনেক রকমের বুলেট পয়েন্ট হয়, যেমন একটা স্কোয়ার হয়, যেমন একটা সার্কেল হয়, যেমন একটা ডিস্ক হয়। তাহলে যারা আগের ক্লাস থেকে আসছেন তারা বলুন তো, এইটাকে কোন ধরনের বুলেট পয়েন্ট বলি আমরা, এই যেটা আমরা দেখতে ডিস্ক। পাচ্ছি? একদম। আর অন্যরা কি বলে এটাকে, বাকিরা যারা আছেন এখানে কি বুলেট, কোন ধরনের, কোন টাইপের বুলেট পয়েন্ট বলা হয়? একজন বলে দিয়েছেন আমাদের, জানা নেই? ঠিক আছে, চলুন। এটাকে কিন্তু একটা ডিস্ক বলা হয়, ডিআইএসসি, ডিস্ক। ডিস্ক টাইপের বুলেট পয়েন্ট বলা হয়। সেটাকে আমরা কিভাবে বানাই? ইউএল ট্যাগের ভেতরে আপনাকে টাইপ বলে একটা অ্যাট্রিবিউট লিখতে হয়, সরি টাইপ বলে এরকম অ্যাট্রিবিউট লিখে ইকুয়াল টু দিয়ে আপনি যদি লেখেন ডিআইএসসি ডিস্ক, সেভ করুন, এখানে কোনো চেঞ্জেস আপনি দেখতে পারবেন না, কারণ এটা ডিস্ক টাইপের ডিফল্টে থাকে। ঠিক আছে, তাহলে আপনার যদি এখন কোয়েশ্চেন আসে, স্যার তাহলে এটাকে চেঞ্জ করবো কিভাবে? ডিস্কের ভেতরে মানে টাইপ ইকুয়াল টু ডিস্কটাকে এবার চেঞ্জ করুন, করুন সার্কেল, সেভ করুন, দেখুন এবার চেঞ্জ হয়েছে, সার্কেলে চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ একটা গোল যার মধ্যে কোনো ফিল্ড আউট কালার নেই, জাস্ট একটা আউটলাইন সার্কেল। ঠিক আছে, এটা কিন্তু সার্কেল দিয়ে আমরা আনতে পারি। এক সেকেন্ড আমি একটু জুম ইন করি, দেখুন। ঠিক আছে, আর একটা জিনিস হয় স্কোয়ার, সেভ করি, দেখুন একটা চৌকো বাক্স চলে এসছে। ওকে, এই তিনটের বাইরে ইউএল ট্যাগে কিন্তু অ্যাকচুয়ালি কোনো মানে টাইপ হয় না ইউএল ট্যাগের ক্ষেত্রে বলছি। ঠিক আছে, তো জাস্ট মানে ইউএল ট্যাগের বাইরে যদি আপনার কোনো রকম ধরুন ট্রায়াঙ্গেল বানাতে হয়, অর্থাৎ এর আগে আপনি একটা ট্রায়াঙ্গেলটা চাচ্ছেন অথবা কোনো একটা ইমেজ চাচ্ছেন, তার জন্য কিন্তু আপনাকে সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের সহায়তা নিতে হবে, কারণ সেখানে এইচটিএমএল কিন্তু নেটিভলি একটা ট্রায়াঙ্গেল অথবা একটা সার্কেলকে মানে ধরুন একটা ইমেজকে কিন্তু বুলেট পয়েন্ট হিসেবে সাপোর্ট করে না। ঠিক আছে, সেই কারণেই কিন্তু আগের থেকে বলে দিচ্ছি, টাইপের মধ্যে আপনি যদি লেখেন এখানে ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল আশা করি বানান ঠিক আছে, সেভ করি, দেখুন এখানে ডিস্কই আসবে, কারণ ট্রায়াঙ্গেল বলে কিন্তু কোনো টাইপ এইচটিএমএল এর ভেতরে ইউএল ট্যাগে নেই। ঠিক আছে, তিনটে টাইপ থাকে, একটা ডিস্ক, একটা সার্কেল, একটা স্কোয়ার। ঠিক আছে, ডিস্ক আমি এটাকে রেপ্লিকেট করি, ধরুন
জাস্ট আ সেকেন্ড, একটা হচ্ছে আমাদের সার্কেল, আর একটা হচ্ছে আমাদের কি বলুন একবার, এনিবডি? স্কোয়ার স্কোয়ার। কি আছে আমাদের? স্কোয়ার। সেভ করি, দেখুন এখানে চলে এসেছে। ঠিক আছে? তো এইভাবেই কিন্তু অ্যাকচুয়ালি বুলেট পয়েন্টসগুলো বানানো হয়, যে টাইপ দিয়ে দিয়ে আমরা বানাই। ঠিক আছে? তো এখানে দেখুন তিনটে টাইপ আমি দিয়ে দিয়েছি, একটা বুলেট পয়েন্ট ডিস্ক, একটা সার্কেল, একটা আমাদের স্কোয়ার। তো আমি এখানে কোডের ভেতরে কমেন্ট আউট করে দিই। এটা ধরুন আমাদের, এটা কি আমাদের আনঅর্ডার্ড লিস্ট ডিস্ক, ডিআই, সরি, ডিস্ক। ওকে, এখানে আমি এটাকে কমেন্ট আউট করে দিই, আমার এআই আশা করি সহায়তা করবে। সার্কেল, আর এটা হচ্ছে আমার স্কোয়ার। ওকে, ডান। সেভ করি, চলে এসছে। এটা গেল আমাদের ইউএল ট্যাগ। নেক্সট চলুন এটাকে আমি এবার এক কাজ করি, এটা থাকে এইভাবে। নেক্সট আমাদের হচ্ছে ওএল ট্যাগ। ওএল অর অর্ডার্ড লিস্ট। ওএল ট্যাগের ফুল ফর্ম আমি কোডের ভেতরে এখানে লিখে রাখছি কমেন্ট আউট করে। এই কোডগুলো আপনারা পাবেন, ডোন্ট ওয়ারি। তো সেটাও আমি বলবো কিভাবে। তো এখানে আমার কি লিখতে হবে? অর্ডার্ড লিস্ট, ঠিক আছে, অর ওএল ট্যাগ। খুবই ইজি, খুবই সিম্পল, সেম একই জিনিস। ওএল এর ভেতরে এলআই লিখবেন, এখানে গিয়ে আপনি নতুন কিছু একটা লিখুন, ধরুন ও ইন্দিরুলদার আবার লিখছি আমি। ঠিক আছে, অর্থাৎ আমার নামটা আমি লিখছি, অবসেসড আমি খুব। তো এখানে আমার নামটা আমি লিখলাম, 1 নাম্বার দিয়ে পয়েন্ট এসছে আমার নাম। ওকে, এবার এখানে একটা জিনিস নোটিস করুন, 1 দিয়েই কেন আসছে আমি বলবো সেটাও। এখানে আমি আরও কটা বানাই, সেভ করি। এবার দেখুন পরপর 1 2 3 4 5 6 7 পর্যন্ত 7টা নামে কিন্তু 1 2 3 4 করে এরকম পয়েন্ট সিস্টেম আমার চলে এসছে। এবার এখানে আমার কোয়েশ্চেন হচ্ছে, স্যার আমার ওয়েল ট্যাগে অর্থাৎ অর্ডার্ড লিস্টে, অর্ডার্ড কথার অর্থটা আগে জেনে রাখবেন। অর্ডার্ড, এই যে অর্ডার্ড, অর্ডার্ড কথাটার অর্থ কি? এনিবডি এখানে যে জানেন অলরেডি আগের থেকে যারা ক্লাস করেছেন, অর্ডার্ড কথাটার মানে কি কি হতে পারে? এনিবডি যার জানা আছে অর্ডার্ড কথাটার অর্থ কি? যেটা মিনিমাম মানে ইনপুট যেটা আসছে এটাকে অর্ডার না এটাকে রিকমেন্ড করছি। না, অর্ডার্ড মানে ওটা হতে পারে, কিন্তু এখানে অর্ডারের মানে আলাদা। এখানে আমার অর্ডার কাছে, মানে স্টেপ বাই স্টেপ যাকে বলে আর কি, স্টেপ বাই স্টেপ রাখার জন্য। হ্যাঁ, কাইন্ড অফ ট্রু, ঠিক। মানে যেমন কিন্তু ওয়ানটা হচ্ছে ওয়ানের পর টু আছে, এটা হচ্ছে একটা সিম্পল অর্ডার, তো এই জন্য হচ্ছে ওয়ান বাইট মানে অর্ডারকে ইউজ করছে। হ্যাঁ, ঠিক আছে, মানলাম। এনিবডি এলস, কেউ যদি বলতে চান তার নিজের ওপিনিয়ন, অর্ডার্ড কথাটার মানে কি? এটা হচ্ছে কোয়েশ্চেন। কেউ যদি বলতে চান অর্ডার্ড কথাটা সরবরাহ, কি? বলুন শঙ্করবাবু। সরবরাহ করা, সরবরাহ করা, স্যার ক্রমিক সরবরাহ, অর্ডার। সংখ্যা অনুসারে। একদম, হ্যাঁ, এটাই শুনতে যাচ্ছি। এটা ক্রমিক সংখ্যা অনুসারে, অর্থাৎ অর্ডার্ড মানে এখানে অর্ডার্ড কথার অর্থ হচ্ছে একটা নির্দিষ্ট, ভাবতে পারেন যে একটা ফ্লো এখানে আমাদের ফলো করা হচ্ছে, ফ্লো। মানে একটা জিনিস আপনারা নোটিস করুন, এখানে একের পরে কিন্তু 2ই আছে, তারপরে 3 4 5 6 7, মানে সংখ্যাগুলো 1 করে বাড়ছে প্রত্যেকবার। ঠিক আছে, সেই জিনিসটা কিন্তু এই কারণেই অর্ডার্ড, অর্থাৎ তাদের একটা ফ্লো আছে নির্দিষ্ট, যে 1 করেই কিন্তু বাড়বে। এখানে যদি এটা আমার কেমন হতো, একের পরে ধরুন 3 আছে, 3-এর পরে দেখুন 7 আছে, 7-এর পরে দেখা গেলো 11 আছে, এরকম, সেটা কিন্তু একটা অর্ডার হতো না, সেটা অন্য টাইপের অর্ডার হতো, যে তাদের মধ্যে ডিফারেন্সটা যদি সেম হয় তাহলে তারা একটা অর্ডার ফলো করছে। কিন্তু যদি র্যান্ডম নাম্বার আসে যার কোনো মানে নেই, সেটা কিন্তু কোনোদিন অর্ডার হিসেবে আসে না। ঠিক আছে, সেই কারণে এখানে নাম্বার সিস্টেমটাকে একটা অর্ডার হিসেবে বলা হচ্ছে। তো আপনি যদি চান এখানে যে আপনি নাম্বার সিস্টেমই আমি চাইছি না, আমার এখানে অন্য কোনো একটা জিনিস আসবে, অর্থাৎ অর্ডার তো আসবে কিন্তু আমি চাই আমার এবিসিডি হিসেবে আসুক, তাহলে আমরা কি করব? তার জন্য আপনাকে আবার টাইপ লিখতে হবে। টাইপ লিখে এখানে দেখুন 5টা টাইপ আছে, 1 বড় হাতের এ, ছোট হাতের এ, আই, আর ছোট হাতের আই। তো 5টারই মানে আছে এক একটা। আমার যদি বড় হাতের এবিসিডি হিসেবে আমার একটা অর্ডার চাই, তাহলে আমি এখানে দেবো ক্যাপিটাল এ, সেভ করব। দেখুন এখানে এবিসিডি ইএফজি পর্যন্ত আমার প্রত্যেকটা অর্ডার চলে এসেছে। যদি আমার এখানে টাইপ আমি এখানে যদি করি, ধরুন ছোট হাতের আই, অথবা আমি এক কাজ করি, এরপরে ছোট হাতের এ করলাম, ঠিক আছে। ছোট হাতের এ মানে ছোট হাতের এ বি সি ডি করেই কিন্তু অর্ডারটা আসবে। তারপরে আরেকটা টাইপ যদি আমি করি, ধরুন বড় হাতের আই, এটা কিন্তু মানে আলাদা, এটা সেভ করবেন। দেখুন এখানে রোমান্স, রোমান নিউমারালস যাকে বলে, অর্থাৎ রোমান হরফের যে সংখ্যাগুলো, সেটা কিন্তু ক্যাপিটালে এখানে চলে আসবে বড় হাতের আই দিলে। ঠিক আছে, এখানে বড় হাতের আইটাকে কিন্তু অ্যাজ আ রোমান নিউমারালে যে এক, এক অর্থাৎ 1, সেটাকে কিন্তু রেফার করা হচ্ছে। দেখুন একটাকে কিন্তু আই এর মতো দেখতে। ঠিক আছে, সেই কারণেই কিন্তু আইটাকে রোমান নিউমারালের এক হিসেবে কিন্তু ধরা হচ্ছে এখানে। ঠিক আছে, নেক্সট আমাদের যদি ছোট হাতের আই লিখি, এখানে ছোট হাতের এখানে দেখুন এবিসিডি করে, সরি 1 2 3 4 করে কিন্তু ছোট হাতের এখানে সব চলে আসবে। ঠিক আছে, তো এইগুলোই কিন্তু এইভাবে কিন্তু ইউজ করা হয় আপনার অর্ডার্ড লিস্ট জেনারেট করার জন্য। ব্যাস, এখানেই অর্ডার লিস্ট সমাপ্ত।
এবার আপনাদের মনে অনেকের কোয়েশ্চেন আসতে পারে, স্যার এগুলোকে জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে ম্যানিপুলেট করতে পারি আমরা, কিভাবে আমরা নতুন নতুন জিনিসপত্র হিসেবে অর্ডারকে বানাতে পারি। সেগুলোর জন্য জাভাস্ক্রিপ্টের পার্টে যাবেন, খুবই সিম্পল একটা লুপ চালাতে হয় আমাদের, ব্যাস সেটা দিয়ে কিন্তু আমরা ডম ম্যানিপুলেশনের মধ্যে এটা খুবই ইজিলি করতে পারি। সেগুলো পরবর্তীতে সব কিছু আছে, আপনারা জানতে পারবেন। ঠিক আছে, তো এটা হলো অর্ডার লিস্ট। এখানে আপনাদের 5টা ট্যাগ আছে, 5টা টাইপ আছে, মাই ব্যাড। তো 5টা টাইপ কিন্তু আপনাদের ট্রাই করতে হবে, ট্রাই করে কিন্তু প্র্যাকটিস হিসেবে এটা কিন্তু রাখতে হবে, যে প্র্যাকটিস যেন ভুলে না যায় যে কত রকমের ট্যাগ মানে কত রকমের টাইপ কিন্তু আমাদের কাছে আছে, সেটাকে অ্যাজ এ প্র্যাকটিস কিন্তু আপনাদের রাখতেই হবে। তো ট্রাই করুন যেটা আমি বলছি সেগুলোকেই সেইভাবেই করার। ঠিক আছে, তাহলে কিন্তু প্র্যাকটিসটা ঠিকঠাক থাকবে, আপনাদের কিন্তু কোডটা ডাইরেক্টলি মাথায় ঢুকবে। বলতে পারলাম। চলুন তাহলে এবার নেক্সট জিনিস যেটাকে বলা হয় একটা, নেক্সট কি আছে দেখে নিই। নেক্সট আছে আমাদের টেবিল ট্যাগ। এখানে কিন্তু আমি টাইম বেশিটা নিচ্ছি না, কারণ এই জিনিসগুলো অলমোস্ট আমরা জানি। আমি টাইম বেশি নেবো কোথায়, টেবিল ট্যাগের উপরে, কারণ এখানে এটা আমাদের বুঝতে হবে, এটা আমাদের আগের ক্লাসে হয়নি, এটা নতুন একটা জিনিস, এটা এখানে কিন্তু আমি একটু টাইম নেবো। ঠিক আছে, আগের থেকে বলে দিচ্ছি জিনিসটা। চলুন তাহলে টেবিল ট্যাগের দিকে এগিয়ে যাওয়া যাক। টেবিল ট্যাগ বোঝানোর জন্য তো ফার্স্টে আপনাদের টেবিল কেমন হয় দেখিয়ে দিই একবার। টেবিল মানে কিন্তু আমাদের যে পড়ার টেবিল, চা খাওয়ার টেবিল, এই জিনিসটা না। টেবিল কিন্তু আপনারা চেনেন, যেটাকে বলা হয় একটা এক্সেল শিটের সেল বলা হয় যাকে। ঠিক আছে, যেটা আপনারা অলরেডি চেনেন, যেটা আপনারা ইউজ করেন অনেকে অনেকে, সেই জিনিসটা কিন্তু এইচটিএমএল এর ভেতরে বলা হয় টেবিল। ওটাকে টেবিল প্রত্যেক জায়গায় বলা হয় টেবিল। এই যে দেখুন একটা স্ট্রাকচার্ড ওয়েতে ডেটা আমার রাখা হয়েছে, এটা কিন্তু একটা টেবিল। ঠিক আছে, এই টেবিলটাই কিন্তু এইচটিএমএল এ খুব ইজিলি বানানো যায়। কিভাবে বানাবো সেটাই কিন্তু আজকের টপিক। তো এখানে দেখুন টেবিল আমার আছে, টেবিলের ভেতরে কি কি আছে দেখি। একটা নেম, একটা বলতে পারেন যে একটা হেডার আছে, এগুলোকে বলবো টেবিল হেডিং। কি বলবো, টেবিলের হেডিং, অর্থাৎ যেটার বলতে পারেন যে যেটা একটা সেকশন হিসেবে আমি ইউজ করি, তার নিচে আমাদের প্রত্যেকটা ডেটা থাকে। ঠিক আছে, তো এটাকে আমরা কি বলবো, টেবিল হেডিং। তো এখানে নেম আমার একটা টেবিল হেডিং, এজ আমার একটা কি টেবিল হেডিং, স্যালারি কি আমার একটা টেবিলের হেডিং। এবার এখানে যে উইন্দিল, এজ 22, স্যালারি ডোন্ট আস্ক, ঠিক আছে, এই জিনিসগুলো কি তাহলে, অর্থাৎ এটাকে নেমটাকে বলছি টেবিল হেডিং। তাহলে ওইন্দিল, এখানে নেমের নিচে নিশ্চয় ওইন্দিল আছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এনিবডি ক্যান সাজেস্ট, যার যা মনে হতে পারে বলতে পারেন, যে নেমের নিচেই আমার যে ডাইরেক্ট আমার যে ডেটাটা আছে সেটাকে আমরা কি বলতে পারি, টেবিল ডাটা। ডেটা। ঠিক, সেটাকে আমরা বলি টেবিলের ডেটা। হুম। ঠিক আছে, টেবিলের ডেটা লিখে রাখতে পারেন। তো আমরা কি বললাম, প্রথমে যেটা আমাদের আছে অর্থাৎ নেম বলে যেটা আমাদের আছে উপরে বোল্ডে দেখুন রয়েছে, এটাকে আমরা বলি টেবিলের হেডিং। তার নিচে যে জিনিসগুলো আছে ইন্ডিভিজুয়াল, দেখবেন নেমের নিচে তার ডেটা আছে আমাদের ওইন্দিল। এজের এজ হেডিং এর নিচে আমার নিচে আছে কি এজ, যেটা আমার কিন্তু এজের একটা ডেটা। স্যালারি, তার নিচে কিন্তু একটা ডেটা আছে ডোন্ট টাস্ক বলে, এটা কিন্তু একটা ডেটা। তো আমাদের উপরে যেটা আমাদের কি বললাম, এটাকে বলা হয় টেবিল হেডিং, নিচেরটাকে টেবিল ডেটা, তার নিচেরটাকেও টেবিল ডেটা হিসেবে আমরা রেফার করব। তো এটা অ্যাকচুয়ালি হয় কিভাবে, চলুন একবার এঁকে চুকে দেখা যাক। তাহলে আমি চলে এসেছি আমার এখানে স্ক্যালি ড্রতে। ফার্স্ট অফ অল একটা টেবিলের ভাবতে পারেন যে একটা মানে স্ট্রাকচার আপনারা এখানে দেখলেন, যেটাকে বলা হয় একটা টেবিল। তার দেখুন চারপাশে একটা বর্ডার দেওয়া আছে। ঠিক আছে, এটাই কিন্তু আমরা ডেইলি লাইফে দেখতে পাই, টেবিল কিন্তু এরকমই দেখতে হয়। কিন্তু এইচটিএমএল এই বর্ডারটাকে আনতে গেলে আপনাকে একটুখানি সিএসএস ইউজ করা দরকার। ঠিক আছে, এবার সেই কারণেই কিন্তু আগের থেকে বলে দিচ্ছি কেমন কি হবে, বলবো এক এক করে। ফার্স্ট টেবিলের একটা স্ট্রাকচার এইভাবে হতে পারে। এর মধ্যে আমাদের এখানে আমাদের একটা টেবিলে হেডিং বানানোর জন্য একটা সেকশন আমি বানাচ্ছি, চলুন। এখানে আমাদের 3টে সেকশন ছিল, 3টে সেকশন আমি বানাই। এই একটা সেকশন, ড্রয়িংটা খুবই জঘন্য, একা বেঁকা হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। এই একটা সেকশন। এবার এর মধ্যে আমাদের প্রথমে ছিল হেডিং একটা নেম, তার মধ্যে তারপরে ছিল এজ, তারপরে ছিল স্যালারি। ঠিক আছে, স্যালারি, এই কটা কিন্তু কি টেবিলের হেডিং। এবার এইচটিএমএল এর ভেতরে টেবিল আপনারা এক্সেল এর ভেতরে যেভাবে বানান, এইচটিএমএল এ কিন্তু সেইভাবে বানানো হয় না, তার জন্য আমাদের ইন্ডিভিজুয়াল ট্যাগ ইউজ করতে হয়। এবার আপনাকে বলি, রো আর কলামের কনসেপ্ট কার ক্লিয়ার আছে, তারা একবার হ্যান্ড রেজ করতে পারেন। রো আর কলাম, রো আর কলামের কনসেপ্ট কার কার ক্লিয়ার আছে একবার বলতে পারেন। ঠিক আছে, আমার কিন্তু কনফিউশন হয়, আমি কিন্তু মাঝে মধ্যে গুলিয়ে ফেলতে পারি রো আর কলামের মধ্যে, তার জন্য আগে থেকে বলে রাখছি, রো আর কলামের কনসেপ্ট কার কার ক্লিয়ার আছে হ্যান্ড রেজ করুন। ওকে, 5জন 6জনের আমাদের ক্লিয়ার আছে রো আর কলামের কনসেপ্ট। ঠিক আছে, সেটাকে আমরা কিভাবে করতে পারি। ফার্স্ট অফ অল রো আর কলামের জন্য বলুন, শঙ্করবাবু কিছু বলছেন। আচ্ছা, আর কিছু বলবেন? আচ্ছা, তো রো আর কলামের মধ্যে আমাদের কিন্তু দুটো জিনিসকে মাথায় রাখতে হবে সবসময়, টেবিলের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই টেবিলটা ইউজ করার পরে এই জিনিসটাই আপনারা পরবর্তীতে ভালো করে ইউজ করবেন গ্রিডের ভেতরে,
যে সিএসএস এর গ্রিড বলে একটা জিনিস আপনারা নাম শুনেছেন, সেখানে কিন্তু রো আর কলামের কনসেপ্টটা আবার লাগবে। সেই কারণে বলছি রো আর কলামের কনসেপ্টটা আরেকবার ভালো করে দেখে নেবেন, ঠিক আছে? তাহলে ইফ আই এম নট রং, মানে আমি যদি ভুল না হই, তাহলে রো কাকে বলে? রো কিন্তু বলে লেফট থেকে রাইটে যে ডেটাটা আমাদের থাকে, অর্থাৎ এইভাবে আমার এখানে রো কোনটাকে আমরা বলতে পারি, ধরুন এখানে আমার ডেটা আছে একটা, যেটার মধ্যে নেম আমার আছে ধরুন ঐন্দিল, এখানে আমি জাস্ট সেকেন্ড ভুলে গেল, ঐন্দিল, এজ আমার ধরুন 22, স্যালারি ধরুন আমার ডোন্ট আস্ক, যেটা আমার ওখানে ছিল, অর্থাৎ জিজ্ঞেস করবেন না, ঠিক আছে? তো এখানে রো বলতে আমরা কোনটাকে বুঝতে পারি, যারা রো এর কনসেপ্ট জানেন তারা কোনটাকে বলবো আমরা রো, একটা রো কোনটাকে বলবো? হরাইজন্টাল লাইনকে স্যার। হরাইজন্টাল লাইনকে। আর একটুখানি যদি ম্যাম অন্যদের জন্য একটু এলাবোরেটলি বলেন। আপনি যে অনিল লিখছেন, তারপর 22, তারপর ওই টোটাল লাইনটাই হলো row। আচ্ছা, মানে একজন বললেন হরাইজন্টাল লাইন, মানে কি হরাইজন্টাল কথাটার মানে কি? সিম্পল ভাবুন, রো বলতে আমরা কোনটাকে বুঝি? রো হচ্ছে লেফট থেকে রাইটের দিকে যে ডেটা আমাদের থাকবে। সিম্পলি বলছি, লেফট থেকে রাইটের দিকে যে ডেটাটা আমাদের থাকবে সেটাকে আমরা কি বলি, সেটাকে বলি রো, ঠিক আছে? রো, ROW, রো। এবার এই রো এর মধ্যে একটা জিনিস নোটিস করুন, ডেটা আমার ফ্লো হচ্ছে লেফট থেকে রাইটের দিকে, আমি বললাম। তাহলে হেডিং, এখানে দেখুন হেডিংও কিন্তু একটা রো হিসেবে আমি রেফার করতে পারি। মানে কি, নেম, এজ, স্যালারি, এটা কিন্তু একটা রো হিসেবেই যাচ্ছে, মানে পাশ থেকে বাঁ পাশ থেকে ডান পাশের দিকে কিন্তু ডেটাটা আমাদের ফ্লো হচ্ছে। সিম্পলি এইভাবে ভাবুন। কলাম আমরা কোনটাকে বলি বলুন? নেম এজ স্যালারি। কলামটাকে কিন্তু যারা বললেন নেম, এজ, স্যালারি, ঠিকই বলেছেন, কিন্তু তার বলাটার স্টাইল দেখে অনেকে ভাববেন সে আপ এন্ড ডাউন যে মানে রোটেট হতে হতে কলাম বলা হচ্ছে, হ্যাঁ। আপ এন্ড ডাউন। এবার বলি, যিনি বললেন নেম, এজ, স্যালারি, এটা কিন্তু তিনি বলেছেন কোনভাবে সেটা আমি বলবো, কিন্তু এক সেকেন্ড, এটাকে আমি এখন ডিলিট করি, আমার এটা বোল্ড হচ্ছে না কেন? এটাকে বোল্ড করার জন্য এক সেকেন্ড, এটা বোল্ড হয় না আশা করি, যাই হোক। তো এখানে নেম, এজ আর স্যালারি যেটা আমাদের এখানে একজন বললেন, সেটা কিন্তু তিনি বলেছেন ওপর থেকে নিচের দিকে, অর্থাৎ এই সাইডে, মানে ভার্টিক্যালি, মানে ওপর থেকে নিচের দিকে যেভাবে ডেটাটা ফ্লো হয় সেটাকে কি আমরা কি বলি, সেটাকে বলি আমরা একটা কলাম, ঠিক আছে? তো এটাই কিন্তু উনি বলেছেন, কিন্তু ওনার কথায় শুনে আমি বুঝতে পারিনি, উনি বললেন যে নেম, এজ, স্যালারি, তো সেটা আমি রো হিসেবেই কিন্তু ভাবতে পারি, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি কলাম কাকে বলে, যে ওপর থেকে নিচের দিকে যেভাবে আমার ডেটাটা থাকবে সেটাকে কিন্তু একটা কলাম বলবো। তাহলে লেফট থেকে রাইটে একটা রো, ওপর থেকে নিচের দিকে কলাম। তো এখানে যদি বলা হয় রো, একটা উদাহরণ দিন, আপনি বলতে পারেন কোনটা? নেম, এজ, স্যালারি, লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে, সেটা একটা রো। কলাম বললে নেম, ঐন্দিল, নেমের পরেই ঐন্দিল আছে, তো এটা একটা ইন্ডিভিজুয়াল কলাম, অর্থাৎ এই পুরো সেকশনটা কিন্তু একটা কলাম হিসেবে ভাবতে পারেন। এই যে এই ভেতরে যেটুকু অংশ আমার আছে সেটাকে কিন্তু একটা কলাম হিসেবে ভাবতে পারেন, ঠিক আছে? ডেটা কিন্তু ওপর থেকে নিচের দিকে ফ্লো হচ্ছে, সেটাকেই বলবো আমরা একটা কলাম। সেম জিনিস আপনারা এইচটিএমএল এর ভেতরে বানাবেন, কিন্তু বলে দিই একটা জিনিস, আমরা কিন্তু, আমি বললাম কলাম মানে ওপর থেকে নিচে, কিন্তু এইচটিএমএল এর ভেতরে কলাম বানানোর জন্যও কিন্তু আমাদের অ্যাকচুয়ালি রো এর ইউজ করতে হবে। আবার বলি, এইচটিএমএল এর ভেতরে কলাম বানানোর জন্য, অর্থাৎ নেমের পরে যে ঐন্দিল লেখাটা আছে, এটা যদি আমাদের বানাতে হয় আমাদের কিন্তু রো দিয়েই বানাতে হবে। মানে কি, মানে কি বলছেন স্যার? মানে হচ্ছে, আমার যদি নেমের পরে এজ তারপরে স্যালারি লাগে, আমি একটা রো বানাবো, যার মধ্যে কি থাকবে, একটা নেম, এজ, স্যালারি বলে একটা রো থাকবে, ঠিক আছে? এবার আপনার ধরুন কলাম হিসেবে নেমের পরেই ঐন্দিল চাই, তার মানে কি এজের নিচেও নিশ্চয়ই কোনো ডেটা থাকবে, তার মানে কি স্যালারির নিচেও কোনো একটা ডেটা থাকবে। এবার আপনাকে যদি এরকম একটা কলাম ডিজাইন করতে হয় যার নিচে নেমের পরেই একটা নাম থাকবে, তার জন্য কিন্তু আপনি একটা রোই ইউজ করবেন। মানে কি, ঐন্দিল 22 ডোন্ট আস্ক, এটা কিন্তু একটা রো হিসেবেই আমাদের রাখতে হবে, যেটা কিন্তু একদম ডাইরেক্ট পরে থাকবে আমাদের এই হেডিংয়ের নিচেই। সেটাই কিন্তু আমরা দেখব। মনে রাখবেন এইটুকুই, যে আমাদের এইচটিএমএল এ কলাম জিনিসটাকে যদি টেবিল দিয়ে বানাতে হয়, তাহলেও আমাদের রো এর ইউজ করতে হয়, রো এরই ইউজ করতে হয়। সেই কারণে কিন্তু একটুখানি বুঝতে প্রথম প্রথম অসুবিধা হতে পারে, তো একটুখানি ইউজ টু হয়ে যাবেন জিনিসটা, যে রো দিয়েই আমরা কলাম বানাবো, এটাকেই একবার মাথায় ঢুকিয়ে নেবেন, ঠিক আছে? তো চলুন ক্যারি অন করি। তার জন্যে ফার্স্ট অফ অল আমি এখানে আমার ওপেন করি এটাকে, আমি এখান থেকে এটাকে এইভাবে রাখি, কিন্তু এক সেকেন্ড আমি এটাকে কমেন্ট আউট করে দিই, কমেন্ট আউট,
কমেন্ট আউট, যার যার দরকার হবে আনকমেন্ট করার জন্য সেম প্রসেস, কন্ট্রোল চেপে ফরওয়ার্ড স্ল্যাশ, তাহলে ওটা আপনার আনকমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা আপনারা করে দেখবেন ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। তাহলে আমাদের কি লাগবে এবার? টেবিল ট্যাগ। টেবিল ট্যাগ, ওকে। টেবিল ট্যাগের জন্য নামেই আছে টেবিল ট্যাগ, আমাদের কিন্তু টেবিল বলে একটা ট্যাগ লাগবে, টেবিল এইভাবে। ঠিক আছে, টেবিল বলে আমাদের একটা ট্যাগ লাগবে। এবার নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস হচ্ছে টেবিলের পরে আমাদের কি বানাতে হবে? টেবিলের একটা, সবার প্রথম হচ্ছে টেবিল ট্যাগ নেওয়ার পরে আমরা ইউজ করব, দেখুন একবার আমরা একটা টেবিল ট্যাগ নিয়েছি। টেবিল ট্যাগের মানে হচ্ছে HTML কে আমি বলছি যে আমি একটা টেবিল বানাতে চাই। ঠিক আছে, এটাকে যদি আপনি সেভ করেন আপনার মানে যেখানে আউটপুট দেখছেন সেখানে গিয়ে কোনো চেঞ্জেস আপনি দেখতে পারবেন না, কারণ টেবিল ট্যাগের ভেতরে আসলে কোনো ডিজাইনিং থাকে না প্রথম থেকে, সেটাকে আমাদের ম্যানুয়ালি করতে হয়। টেবিল ট্যাগ নেওয়ার পরে এখানে কোনো কিছু একদম ফাঁকা স্ক্রিন, কিচ্ছু নেই দেখতে পাচ্ছি আমরা। সেটা করার জন্য আমাদের একটুখানি CSS এর হেল্প নিতে হবে, সেটা আমি বলবো পরবর্তীতে। এবার আমি বলি, টেবিল বানানোর জন্য আমাদের প্রথমে লাগবে একটা টেবিল ট্যাগ, যেমন আমি এখানে নিয়েছি টেবিল ট্যাগ। ঠিক আছে, এবার টেবিল ট্যাগের ভেতরে সবার প্রথম একটা টেবিল বানানোর জন্য আমাদের কি লাগে? যারা বলতে চান একটুখানি বলতে পারেন, টেবিল বানানোর জন্য সবার প্রথম আমাদের কি লাগতে পারে? রো এন্ড কলাম। খুব সুন্দর, একটুখানি স্পেসিফাই করতে পারেন স্যার কোনটা আমরা বানাবো? সে স্পেশালি এইচটিএমএল ক্ষেত্রে রোতে বানাবো, রো বানালে মানে স্পেশালি একদম হয়ে একদম, যায়। উত্তর ভুল নেই, আমি বলছি যে রো তো বানাবোই, তাহলে আমরা রো না হিসেবে প্রথমে কোনটাকে বানাবো? হেডার বানাবো না ডেটা বানাবো? না হেডার বানাবো, হেডার ওটা। এটা সুপ্রকাশবাবু বললেন, আরেকজনও বললেন আমরা কিন্তু প্রথমে হেডার বানাবো, মানে কি আমাদের প্রথমে নেম, এজ, তার সাথে স্যালারি, এই হেডারটা কিন্তু আগে বানাতে হবে HTML এ। তার জন্য আমরা একটা একটা রো এরই ইউজ করব। কেমন? আমরা একটা TR ট্যাগ নেব, TR। TR এর মানে হচ্ছে টেবিল রো, লিখে রাখুন। TR কথাটার হচ্ছে মানে হচ্ছে টেবিল রো। এবার TR এর মধ্যে আমাদের একটা TH বলে একটা ট্যাগ হয়। TR এর মধ্যে কি হয়? TH বলে একটা ট্যাগ হয়, যার নাম কি? যার নাম হচ্ছে টেবিল হেডিং অথবা টেবিল হেডার, যা খুশি বলতে পারেন। এটা একবার দেখে নিই, টেবিল হেডিং না টেবিল হেডার। তো দেখুন এখানে দ্য TH এলিমেন্ট রিপ্রেজেন্টস আ হেডার সেল ইন এ টেবিল, মানে কি আমরা TH ট্যাগ দিয়ে আমরা একটা হেডার বানাচ্ছি। এবার কোশ্চেন আসতে পারে, আমরা তো হেডার বানাচ্ছি, তার জন্য স্যার আমাদের TR কেন ইউজ করতে হবে? আবারও বলি, টেবিল বানানোর জন্য HTML এ কিন্তু আমরা প্রথম থেকে রো ইউজ করব, মানে টেবিলে কিন্তু HTML এর টেবিলে কিন্তু কলাম বানানোর জন্য স্পেশালি কোনো ট্যাগ নেই, আমাদের সবকটাকে রো হিসেবেই বানাতে হয়। মানে প্রথমে হেডিং বানানোর জন্য আমাদের একটা রো লাগবে, যেমন কি লেফট থেকে রাইটের দিকে কি কি আছে? নেম, এজ, স্যালারি। ঠিক আছে, সেটাই কিন্তু আমরা এখানে বানাবো। তো ফার্স্ট অফ অল আমাদের একটা হেডিং ট্যাগ নিয়েছি আমরা TH, সেটাই কিন্তু আমরা এখানে দেখলাম টেবিল রো এর মধ্যে TH আছে। তো আমাদের TH ট্যাগের মধ্যে অ্যাকচুয়ালি হেডিং এর নাম দিতে হয়। তো প্রথম হেডিং কি আছে আমাদের? নেম। সেকেন্ড হেডিং কি আছে আমাদের? একটা কিছু আছে, তারপরে আমাদের 3 নম্বর একটা হেডিং আছে। তো নেমের পরে কি আছে? এজ। তারপরে কি আছে? ধরুন স্যালারি। সেভ করি। এবার আমি যাবো এখানে, দেখুন এখানে বোল্ড, একদম বোল্ড টেক্সটে আমাদের কিছু একটা চলে এসেছে, নেম, এজ, স্যালারি, দেখতে পাচ্ছি আমরা। নেক্সট কি? নেক্সট কি আছে আমাদের? এনিবডি ক্যান সাজেস্ট, বলতে পারেন কি আছে নেক্সট? কোনটা স্যার? কলাম? কলাম তো অবশ্যই স্যার, কিন্তু কলাম তো আচ্ছা আমরা আমার হচ্ছে নেক্সট লাইনে হচ্ছে কি ওই মানে নেম গুলো ওয়েন্দিল 22 দোনটা দোনটা টেবিল ডেটা, TR, একদম TD। টিডি সে টেবিল ডেটা বানাবো, মানে আমাদের হেডার আমাদের লেখা হয়ে গেছে, TR এর মধ্যে TH রেখেছি, মানে একটা রো ক্রিয়েট করেছি আমরা। রো মানে লেফট থেকে রাইটে রো। এবার রো এর মধ্যে কি কি থাকবে? একটা হেডিং থাকবে, তো TH বলে আমরা কিছু ট্যাগ নিয়ে নিয়েছি। ঠিক আছে, তাহলে এবার জিনিসটা মাথায় রাখবেন, এবারও কিন্তু আমাদের একটা রো এরই ইউজ করতে হবে। রো মানে একটা রো আবার বানাতে হবে, কারণ কি আমাদের ডেটা আবার লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে। ওয়েন্দিল 22 ডোন্ট আস্ক, তাহলে আমাদের রোটা বানাই। TR এর পরে আমরা আবার একটা TR ট্যাগ বানাবো এইভাবে। TR ট্যাগ বানানোর পরে এবার আমাদের TD বলে একটা ট্যাগ লাগবে। কি লাগবে? TD। TD ট্যাগের মধ্যে আপনি এবার এক এক করে নামটা লিখতে থাকবেন। ঐন্দিল গোলদার। অর্থাৎ এই TDটা, অর্থাৎ প্রথম যে TDটা আপনি লিখলেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই হেডিং এর জন্য আমার আসছে, হেডার। অর্থাৎ নেমের জন্য প্রথম TD আমার এটা হবে। ঠিক আছে, তাহলে নেক্সট আমাদের কোন TD আসবে? এনিবডি কি হবে আমাদের? 22 এজ। একদম correct। 22 তো আমরা আবার একটা TD বানাবো, তার মধ্যে আমরা কি রাখবো? 22। সেভ করব। সেভ করব, আমি দেখাই অ্যাকচুয়ালি। তো আমি এই কোডটাকে সেভ করি, যদি দেখুন এক সেকেন্ড, নেমের নিচেই একদম ঐন্দিল গোলদার চলে এসেছে, এজের নিচেই আবার 22 চলে এসেছে। স্যালারি কিন্তু এখনো এমটি আছে, মানে স্যালারির নিচে কিছুই নেই, ফাঁকা। তার জন্য আমাদের কি করতে হবে? আবার একটা TD ট্যাগ নিতে হবে। তো আমি আবার একটা TD ট্যাগ নিলাম।
এবার এর নিচে ধরুন বাবা 50,000 দিয়েছে, এত না, তো আমি এখানে ডোন্ট টাস্কই লিখলাম। ঠিক আছে, সেভ করি। দেখুন এখানে স্যালারির নিচে, ডাইরেক্ট স্যালারির নিচে আমার ডোন্ট টাস্ক চলে এসছে। এবার কোয়েশ্চেন আসতে পারে, স্যার আমার ধরুন হেডিং আমার 3টে আছে, আমি যদি ডেটা আমার 4টে রাখি তাহলে কি হবে দেখা যাক। তো আমি এখানে আর একটা আননেসেসারিলি একটা টিডি ট্যাগ নিচ্ছি, যার কোনো মানে নেই। কারণ কি, এখানে টিডি ট্যাগের কিন্তু দরকার নেই, কারণ 3টে হেডারের জন্য 3টে ডেটা আমার অলরেডি ফিল্ড আপ হয়ে গেছে। আমি যদি এখানে একটা এক্সট্রা টিডি নিয়ে যদি ধরুন এখানে কিছু একটা লিখি, ধরুন লরেম, এবার যদি আমি কোডটাকে সেভ করি, আউটপুট আমার কি আসতে পারে? এনিবডি কি আসতে পারে? কারো যদি মাথায় আসে কোশ্চেনটা কি আসতে পারে? আমি দেখাবো, কিন্তু স্যার ফাঁকা একটা সেল চলে আসবে। একদম একদম ঠিক। দেখা যাক কি হয়, সেভ করি। দেখুন একটা জিনিস, আমার কিন্তু এই লরেম লেখাটার জন্য কিন্তু উপরে কোনো হেডার নেই, ফাঁকা। এটা জাস্ট একটা ডেটা নিয়েছে, কিন্তু এর কোনো হেডার কিন্তু প্রেজেন্ট নেই। তো এটাও একটা টেবিলের আন্ডারে আসছে, কিন্তু এটা কিন্তু আমাদের দরকার নেই, এটা আননেসেসারি, কারণ এর কোনো হেডার ট্যাগ কিন্তু এইখানটায় আমাদের নেই। তো সবসময় মাথা রাখবেন, যে কটা হেডার তার জন্য সেই কটা ডেটাই কিন্তু থাকা বাধ্যতামূলক। ঠিক আছে, বেশি ডেটা নেবেন তো সেটা কোনো হেডার ছাড়াই পরপর পরপর চলে আসতে থাকবে। আমি আর একটা টিডি নিই, ধরুন এখানে কি লেখা যায়, লরেম 2, সেভ করি। দেখুন এখানে আর একটা চলে এসছে, পাশাপাশি আসবে। কারণ কি, এগুলো ভাবছে ওপরে কোনো হেডার আছে, কিন্তু তো সেটা প্রেজেন্ট নেই, সেটা আননেসেসারি হবে। সেই কারণে যে কটা হেডার সেই কটাই আমার টিডি থাকা দরকার। কেটে দিই, সেভ করি, আমার এখানে চলে এসছে। এবার আরও জিনিসপত্র আপনারা দেখতে পারবেন, সেটা হচ্ছে টেবিলের কিন্তু আরও কিছু কিছু ট্যাগ থাকে, কিন্তু মেনলি কিন্তু এই 3টে ট্যাগই আমরা ইউজ করি, টিআর, টিএইচ, আবার টিআর, টিডি। মানে টিআর, টিএইচ, টিডি, এই 3টে ট্যাগই কিন্তু আমাদের মেনলি ইউজ করা হয়। এবার আরও ট্যাগ যাদের জানা আছে তাদের মধ্যে একটা ট্যাগ হচ্ছে টি হেড, টি বডি, টি ফুটার। ঠিক আছে, সেগুলো কিন্তু কেন ইউজ করা হয় বলবো, কিন্তু সেগুলো ইউজ করার আগে একবার বলে দিই, সেগুলো কিন্তু আমাদের ছোট ছোট টেবিলের জন্য আমরা ইউজ করি না। সেগুলো যখন আপনার বড় কোনো টেবিল হবে, ধরুন একটা এক্সেল শিটের মতো আপনার একটা ওয়েবসাইট বানাতে হবে, যেখানে আপনার অত রকমের ডেটা, ধরুন 1000 1500 ডেটা রয়েছে, তখন আপনি যদি একটা টি হেড, টি বডি, টি ফুটার, অর্থাৎ সেগুলো দেখতে কেমন হয় একবার দেখাবো। আমাদের টি হেড বলে একটা ট্যাগ হয়, টি হেড মানে কি, টেবিল হেডিং। এই টি হেডের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি এই টি আর ট্যাগের সাথে যে হেডিং ট্যাগগুলো আছে সেগুলোকেই আমাদের রাখতে হয়। এগুলো কিন্তু একটা সেমেন্টিক এইচটিএমএল ট্যাগ। যেমন আমরা বডি ট্যাগ ইউজ করেছি আমাদের এইচটিএমএল এর ভেতরে, সেরকমই কিন্তু টি হেড হচ্ছে আমাদের টেবিল ট্যাগের একটা সেমেন্টিক ট্যাগ ভাবতে পারেন, যার মধ্যে আমরা কি রাখবো, নামেই আছে হেড, তার মানে আমাদের হেডিংগুলোকে এর মধ্যে রাখতে হবে। আমি এটাকে তুলে এর মধ্যে বসিয়ে দিই, এটা হলো আমাদের একটা হেডিং, কোনো চেঞ্জেস দেখতে পারবেন না। তারপরে একটা ট্যাগ আছে টি বডি। ঠিক আছে, টি বডির মধ্যে আমাদের কি রাখতে হবে, টেবিলের বডি যেটা, অর্থাৎ হেডিংয়ের পরে যে ডেটাটা আমাদের থাকবে সেটা কিন্তু টি বডি, অর্থাৎ টেবিলের বডি। তারপরে আর একটা ট্যাগ আছে যেটাকে বলে টি ফুটার, টি ফুট অথবা টি ফুটার বলে, আশা করি টি ফুটই বলে মনে হয়। কেউ কি জানা আছে টি ফুট না ফুটার? ফুটার স্যার, ফুটার। ফুটার না টি ফুটার না, এক সেকেন্ড দেখে নিই একবার। ফুট। টি ফুট অথবা টি ফুটার কিছু একটা বলে, টি ফুটই বলে, হ্যাঁ ঠিক আছে, টি ফুটার না টি ফুট। মানে কি, এটার মানে হচ্ছে টেবিলের ফুটার। ফুটার মানে কোনটা, একদম টেবিলের নিচে একটা সেকশন থাকে দেখবেন, যেখানে ছোট্ট ছোট্ট করে কিছু একটা লেখা থাকে। ধরুন এর মধ্যে যদি আমি লিখি দিস ইজ আ ডেমো টেবিল, সেভ করি। এটা দেখুন উপরে চলে গেছে, কিন্তু এটা কি উপরে যাওয়া দরকার আমার? এটা কিন্তু উপরে যাওয়া আমার নেসেসারি না, সেটাকে আমাদের নিচে সবসময় রাখতে হবে। তো এখানে টেবিল ফুটারে কিন্তু অনেক প্রবলেম আছে, ঠিক আছে, সেগুলোকে আপনারা এখানে গিয়ে বিস্তারিত পড়তে পারেন। তো এগুলোকে এই জন্যে আমি অতটা ইউজ করি না, এগুলোকে কিন্তু বড় বড় টেবিলের ক্ষেত্রে ইউজ করা। এখানে গিয়ে আপনারা পড়তে পারেন টি ফুটের কাজ কি। তো এখানে গিয়ে দেখি কি লেখা আছে, দ্য টি ফুট এলিমেন্ট রিপ্রেজেন্টস দ্য ব্লক অফ রোজ দ্যাট কনসিস্ট অফ দ্য কলাম সামারিজ or footers for the parent table element if the t foot element has a parent and it's a table। কিছুই বুঝতে পারিনি, একবার দেখে নিই। তো এখানে টি ফুট বলে দেখুন এখানে আমার টেবিলের রো রাখতে হবে, তার মধ্যে কিন্তু টেবিলের হেডিং, তার সাথে টেবিলের ডেটা আমার এখানে রাখতে হবে। অর্থাৎ কি, টি ফুট মানে হচ্ছে টেবিলের একটা ফুটার, যেটা আপনারা কোথায় দেখেন, এরকম একটা বাজেটিং যদি কোনো টেবিল থাকে যার নিচে একদম টোটালস, তারপরে একটা টোটাল করা থাকে, মানে একটা একদম শেষের যে রোটা থাকে, তার জন্য কিন্তু টেবিল টি ফুটটাকে আমরা ইউজ করি। তার মধ্যে দেখুন টি আর ট্যাগ আছে, টিএইচ ট্যাগও কিন্তু প্রেজেন্ট আছে। ঠিক আছে, তো এখানে এই জিনিসগুলো কিন্তু এইভাবে ইউজ করা হয়। সেই জন্যেই টেবিলের ফুটের মধ্যে আমাদের টিআর ট্যাগ, টিএইচ ট্যাগ, টিডি ট্যাগ কিন্তু রাখা দরকার।
ঠিক আছে? সেই জন্যেই টি ফুট, টি বডি, টি হেড অতটা পরিমাণে ইউজ করা হয় না। বড় বড় টেবিলের ক্ষেত্রে যদি আপনার মানে কোয়েশ্চেন আসে যে ধরুন 1-1.5 টেবিলের রো আছে অথবা কলাম আছে, তার জন্য আপনি টি হেড, টি বডি, টি ফুট এরকম করে রাখতে পারেন। তখন আপনি সেমান্টিক এলিমেন্ট হিসেবে সেগুলোকে ভাগ ভাগ করে রাখুন, কোনো সেখানে প্রবলেম নেই। কিন্তু ছোট ছোট টেবিলের ক্ষেত্রে আমি বলবো না এগুলো ইউজ করুন, কারণ এখানে প্রবলেম আসে। ঠিক আছে? দেন টি ফুটের পরে আমাদের জিনিসটা দেখায়, সেটা হচ্ছে আমাদের একটা ক্যাপশন বলে একটা জিনিস থাকে। ক্যাপশন, ক্যাপশন আমরা কোথায় শুনেছি নামটা? কেউ যদি বলতে পারেন একটুখানি আমাকে, ক্যাপশন নামটা কোথায় শোনা আছে আমার? অনেকে ইউজ করেন ডেইলি লাইফের জিনিসপত্র। ক্যাপশন জিনিসটা কোথায় শুনেছেন আপনারা? ফেসবুকে কোনো ফটো আপলোড করার আগে যে একটা ক্যাপশন দিতে হয় একদম, সম্পর্কে যেটা লেখা হয় সেটাই। একদম কারেক্ট। ক্যাপশন কিন্তু অ্যাকচুয়ালি ওটাই। ক্যাপশন কথার মানেই হচ্ছে কোনো জিনিসের সম্পর্কে লেখা। মানে এখানে টেবিলটা আমার কী জন্যেই আমি ইউজ করছি সেটা সম্পর্কে যদি আমার কিছু বলতে হয়, তখন আমি একটা ক্যাপশন ট্যাগ ইউজ করবো। ক্যাপশন টেবিল ট্যাগের একদম নিচে, অর্থাৎ টি হেড, আমি এগুলোকে রিমুভ করে দিচ্ছি। এগুলো আমার আননেসেসারি, এগুলো আমি রাখবো না, কারণ এগুলো কনফিউশন ক্রিয়েট করে। ঠিক আছে? টি বডি, টি হেডটা আমরা জানি। এবার আমরা এটাকে, এটা ছাড়া আমি কন্টিনিউ করবো। ওকে? তো টেবিলের পরেই, অর্থাৎ টেবিল ট্যাগ যেটা, তার নিচেই আমাদের ক্যাপশন বলে একটা ট্যাগ হয়। ক্যাপশন, এই ক্যাপশন ট্যাগের মধ্যে আমাদের কিছু একটা টেবিলের সম্পর্কে লিখতে হয়। ঠিক আছে? তো কি লিখবো আমি এখানে? দিস ইজ এ ডেমো টেবিল আমি লিখতে পারি। দিস ইজ আ ডেমো টেবিল, অর্থাৎ যার কোনো মানে নেই, এটা একটা ডেমোর জন্য ইউজ করছি। সেভ করি। নোটিস করুন, দিস ইজ আ ডেমো টেবিল সেন্টারে আছে, অর্থাৎ টেবিল আমার আছে এখানে, টেবিলের সেন্টারে কিন্তু এই জিনিসটা আমার রয়েছে। এটাই কিন্তু ক্যাপশন ট্যাগের কাজ। ক্যাপশন ট্যাগ সবসময় জিনিসটাকে সেন্টার করে দেয় টেবিলের মধ্যে। ঠিক আছে? ক্যাপশনকে টেবিলের বাইরে ইউজ করবেন না, টেবিলের মধ্যেই কিন্তু ক্যাপশনটাকে ইউজ করা হয়, এটা কিন্তু বাধ্যতামূলক। ঠিক আছে? তো সেই কারণেই দেখুন এখানে এটা কিন্তু ক্যাপশনটা কিন্তু সেন্টার হয়ে গেছে। এবার একটা জিনিস আপনারা নোটিস করুন, সেটা হচ্ছে টেবিলটা কিন্তু টেবিলের মতো কোনো রকমই দেখতে লাগছে না। মানে টেবিল বলতে আমরা কোনটাকে চিনলাম এতক্ষণ ধরে? টেবিল বলতে কিন্তু এরকম কিছু সুন্দর সুন্দর বর্ডার থাকবে, তার মধ্যে জিনিসপত্র সুন্দরভাবে ফাঁকা ফাঁকা ভাবে থাকবে, সেটা কিন্তু একটা টেবিল। কিন্তু এটাকে কিন্তু কোনো ধরনের টেবিল বলে মনে হচ্ছে না। কেন মনে হচ্ছে না? কারণ এখানে বর্ডারই নেই। যার জন্য টেবিলকে আমরা একটা টেবিল বলি, সেটাই তো এখানে প্রেজেন্ট নেই। তো বর্ডার বানানোর জন্য আমরা কি ইউজ করতে পারি? হয়তো শঙ্করবাবু এই জিনিসটা আগে ইউজ করেছেন। শঙ্করবাবু তার জন্য কি ইউজ করেছিলেন? বর্ডার বলে একটা অ্যাট্রিবিউট হয়, সেটা ইউজ করে কিন্তু উনি একটা বর্ডার দিয়েছিলেন। ঠিক আছে? কিন্তু আমরা ইউজ করব সিএসএস। কি ইউজ করব আমরা? সিএসএস ইউজ করব আমাদের টেবিলটাকে বর্ডার দেওয়ার জন্য। তো এখানে হালকা ফুলকা সিএসএস চলবে, আগে থেকে বলে দিচ্ছি। সিএসএস কিন্তু এখানে হালকা ফুলকা চলবে, কারণ এইচটিএমএল সিএসএস ছাড়া বলতে পারেন যে ঠিকঠাকভাবে কাজ করে না। তো সেই জন্যে আমি টেবিলের জন্য একটা সিএসএস বানাবো। ঠিক আছে? তার জন্য আমি কি লিখবো? তো ফার্স্ট অফ অল আমি এখানে ইন্টারনাল সিএসএস ইউজ করছি। সবাই মনে রাখবেন আমি এখানে কি ইউজ করছি? ইন্টারনাল সিএসএস। তার জন্য আমি কি করব? আমি হেডের মধ্যে একটা স্টাইল বলে এইভাবে একটা ট্যাগ নেবো। হেড ট্যাগের মধ্যে, হেড ট্যাগের মধ্যে স্টাইল বলে একটা ট্যাগ নিলাম। এবার এর মধ্যে আমি সিএসএস লিখতে পারি। প্রথম কাজ যেটা হচ্ছে টেবিল, টেবিল ট্যাগটাকে সিলেক্ট করুন এইভাবে। এগুলো কিন্তু পরবর্তীতে সব কিছু আছে, যারা জানেন না তাদের জন্য বলছি। এগুলো যেভাবে যেভাবে আমি করছি সেইভাবে সেইভাবে করবেন। পরবর্তীতে কিন্তু এগুলোকে বিস্তারিত বলা হবে, কেন এইভাবে করা হয়, কী জন্য করা হয়, সব জিনিসপত্র পরবর্তীতে আছে। কিন্তু টেবিলটাকে টেবিলের মতো দেখানোর জন্যই কিন্তু এটাকে আমি করছি। তো স্টাইল ট্যাগের মধ্যে টেবিল বলে এইভাবে লিখবেন, লেখার পরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওপেন ক্লোজ করে তার মধ্যে আমাদের কিছু লিখতে হবে এইভাবে। ঠিক আছে? এর মধ্যে আমি প্রথমে দেবো একটা বর্ডার বলে প্রপার্টি। বর্ডারের মধ্যে আমরা কি দিই? ধরুন 1px সলিড ব্ল্যাক। কেন দিলাম? কারণ আমি একটা বর্ডার দিচ্ছি। বর্ডার লিখে এন্টারপ্রেস করবেন, আপনার বর্ডারের প্রপার্টি চলে আসবে তার মধ্যে, অথবা যা যা লিখলাম আমি সেটাকে দেখে দেখে টাইপ করবেন, আপনার সেম জিনিসটাই আসবে। সেভ করব। দেখুন এখানে টেবিল ট্যাগে আমার আমার এখানে টেবিলের যে আমাদের যে চারপাশে বর্ডার থাকে সেটা চলে এসছে। এবার এখানে মিসিং কি কি আছে একবার দেখে বলুন তো, কি কি মিসিং আছে এখানে? বর্ডার কোন কোন জায়গায় মিসিং আছে একবার বলুন আমাকে দেখে। হেডিং এন্ড ডাটা। একদম। হেডিং আর ডেটা, অর্থাৎ এই ইন্ডিভিজুয়াল সেল যেগুলো, সেগুলোই কিন্তু আমাদের বর্ডার নেই। তার জন্য আমরা কি ইউজ করবো? এখানে সিএসএস ইউজ করবো। টেবিলের পরে, অর্থাৎ এই টেবিল লেখার পরে সিএসএস এর ভেতর একটা কমা দেবেন। কমা দিয়ে লিখুন টিডি, কারণ টেবিল ডেটা ট্যাগ আমি সিলেক্ট করছি, আর টিএইচ এইভাবে, অথবা টিএইচ টিডি যা খুশি লিখতে পারেন। এবার যদি এটাকে সেভ করি, এবার দেখুন প্রত্যেকটা ট্যাগে আমার বর্ডার চলে এসছে এবং প্রত্যেকটা বর্ডার কিন্তু ঠিকঠাকভাবে নিয়ে নিয়েছে। কিন্তু এখানে একটা জিনিস দেখার বিষয় আছে। কিন্তু কেন বলছি? এখানে বর্ডারটার সাথে, এই বর্ডারটার সাথে আর আমাদের যে প্রেজেন্টেশনের যে টেবিলটা ছিল তার মধ্যে ডিফারেন্সটা কোথায় একবার দেখেও আমাকে বলুন। এই টেবিলটা
আর আমাদের এই টেবিলটার মধ্যে বর্ডারের ডিফারেন্সটা কি আছে? সবগুলো স্যার একই সেম বর্ডারে মানে বর্ডারে ছিল উইথ মানে উইথ হেডটা, কিন্তু ওখানে হচ্ছে আলাদা আলাদা হয়ে গেছে, ঠিক, মানে প্যাডিংটা আলাদা হয়ে যাচ্ছে পুরো। মানে আর কে বলতে চাইছে? বর্ডার স্যার, বর্ডার স্যার ওটা বর্ডারের স্টাইল চেঞ্জ হয়েছে। ঠিক, মানে এখানে বর্ডারগুলো দেখুন, ইন্ডিভিজুয়াল সেলের জন্য কিন্তু আলাদা আলাদা বর্ডার আছে, দেখতে কিন্তু খুবই জঘন্য লাগছে। মানে এটা কোনো দিক দিয়ে একটা মডার্ন টেবিল বলে মনে হচ্ছে না, এটা দেখে মনে হচ্ছে একটা ক্যালেন্ডারের মতো, যে ক্যালেন্ডারে প্রত্যেকটা সেল আমাদের ভাগ করা থাকে সেরকম। এবার বর্ডারটাকে আমাদের তো ম্যাচ করাতে হবে, অর্থাৎ প্রত্যেকটা বর্ডার প্রত্যেকটার সাথে সিমিলারলি, মানে ভাবতে পারেন ব্লেন্ড হয়ে যাবে যাকে বলে। ঠিক আছে, মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা বর্ডার ব্লেন্ড হয়ে যাবে, এবং ব্লেন্ড হওয়ার পরে ঠিক এরকম একটা ইফেক্ট নিয়ে আসবে। সেটাকে আমরা কিভাবে করি? সেটাকে আমরা কোলাপস স্যার, একদম, সেটাকে আমরা করি কোলাপস কোলাপস কোল্যাপস দিয়ে। কোল্যাপস দিয়ে তো অবশ্যই, কিন্তু সিএসএস এর ভেতরে কিভাবে করবো সেটা বলবো। আমরা টেবিল ট্যাগের ভেতরে, অথবা যে ট্যাগগুলো আমরা এখানে ইউজ করেছি টিডি টিএইচ, ঠিক আছে, এই সিএসএস এর মধ্যে একটা এন্টারপ্রেস করে একটু নিচে যাব, গিয়ে লিখবো বর্ডার কোল্যাপস কোল্যাপস, এই জিনিসটা কি লিখবো, বর্ডার ড্যাশ কোল্যাপস কোলান দিয়ে ওটাই কোল্যাপস। বলছিলাম। ঠিক আছে, এটাকে যদি এবার সেভ করি, এবার দেখুন প্রত্যেকটা বর্ডার প্রত্যেকটার সাথে কোল্যাপস হয়ে গেছে, অথবা ভাবতে পারেন ব্লেন্ড হয়ে গেছে। ব্লেন্ড হয়ে গিয়ে এবারে কিন্তু একটা সুন্দর টেবিলের আকৃতি নিয়েছে, এটাকে এবার আমরা একটা টেবিল বলতে পারি। ঠিক আছে, এখানে আরো জিনিসপত্র আপনারা করতে পারেন। কি করতে পারি আমরা? এখানে আমরা একটা প্যাডিং দিতে পারি, এই জিনিসগুলো অলরেডি আমরা করে এসেছি। প্যাডিং দেব, প্যাডিং কি কাজ করে, ভেতরের দিকে একটুখানি স্পেস দিয়ে দেয়, ভালো করে এই সাইডটা নজর রাখবেন। প্যাডিং ধরুন 10 পিক্সেল, সেভ করব। দেখুন টেবিলটা একটুখানি বড় হয়ে গেছে, ডেটাগুলো একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে চারিপাশ দিয়ে, দেখতে একটুখানি সুন্দর লাগছে আগের থেকে। ঠিক আছে, তো এটা দিয়ে কিন্তু প্যাডিং দিয়ে কিন্তু জিনিসটা করা হয়। এবার এখানে আরো জিনিসপত্র করা যায়, সেন্টার করা, অর্থাৎ প্রত্যেকটা ডেটা সেন্টার থাকবে, তার জন্য আমরা কি করতে পারি, এখানে টেক্সট অ্যালাইন বলে একটা প্রপার্টি হয়, এটাকে সেন্টার করে দিন, সেভ করুন, দেখুন প্রত্যেকটা জিনিস সেন্টার থাকবে। ঠিক আছে, তো এটাকে এবার আমরা একটা টেবিল বলতে পারি। এবার উপরে যে ক্যাপশনটা আছে, ক্যাপশনে তো কোনো বর্ডার নেই, কেন নেই? এনিবডি? ক্যাপশনে কোনো বর্ডার নেই কেন? ক্যাপশন স্যার আমরা সিলেক্ট করিনি তো স্যার এখানে। একদম, ক্যাপশন বলে যে ট্যাগটা এখানে আছে, ভালো করে দেখে নিন, এখানে কিন্তু ক্যাপশন বলে যে ট্যাগটা আছে, এটা কিন্তু কোনো সিএসএস অ্যাপ্লাই করা হয়নি। কেন? কারণ টেবিলের ভেতর টিডি আর টিএইচটাকেই আমরা রেখেছি, ক্যাপশনে কিন্তু কোনো বর্ডার আমাদের নেই। তো আমি যদি এখানে কমা দিয়ে ক্যাপশন লিখি, সেভ করি, এবার দেখুন আমাদের ইফেক্টটা সেম এসছে, কিন্তু এখানে বর্ডারটা কোল্যাপস হয়নি। মানে কি, বর্ডারটা কিন্তু ব্লেন্ড হয়নি ঠিকঠাক, অর্থাৎ ক্যাপশনের বর্ডার আর আমাদের টেবিলের বর্ডার কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। সেই কারণেই ক্যাপশনের সাথে কিন্তু বর্ডারটা ব্লেন্ড ঠিকঠাকভাবে হয় না। ক্যাপশন কিন্তু এইভাবেই এরকম করেই থাকবে। আপনার যদি এটাকে ব্লেন্ড করতে হয়, আপনাকে একটুখানি কাস্টম সিএসএস বানাতে হবে, সেটা পরের কথা। কিন্তু ক্যাপশনে যদি এইভাবে আপনি ইউজ করেন, আপনার কিন্তু যেভাবে বর্ডার কোল্যাপস আমি টেবিলে প্রোভাইড করেছি, সেটা কিন্তু আমার এখানে আসবে না, যেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। দেখুন এখানে কিন্তু বর্ডারটা কোল্যাপস ঠিকঠাকভাবে হয়নি। ঠিক আছে, এইভাবেই কিন্তু ক্যাপশনের বর্ডারটা আপনারা নিজেদের মতো করে পরবর্তীতে বানাতে পারবেন। ঠিক আছে, তো এটা একটা ভাবুন টাস্ক, এটা আপনাদের করতে হবে, প্র্যাকটিস করবেন। আমি টাস্ক বলছি মানে এই না যে এটাকে করতেই হবে, আপনাদের পরে ডিপেন্ড করছে আপনারা কি কতটা করতে চান। ঠিক আছে, করতে হবেই, অর্থাৎ প্র্যাকটিস আপনাদের চালিয়ে যেতে হবে। তো সেই কারণে বলছি করতে থাকুন, করতে থাকুন, ভালোভাবে সব কিছু ঠিকঠাকভাবেই হবে। ঠিক আছে, এবার টেবিল আমাদের হলো, এখানে গিয়ে যদি আপনি টেক্সটের কালার চেঞ্জ করতে চান বা নিজেদের কারুকার্য করতে চান, তার জন্য আপনাকে একটুখানি সিএসএস লিখতে হবে, অথবা অথবা আপনি, আমি বলবো যে গুগলের সহায়তা নিতে পারেন, যে যেখান থেকে আপনারা নতুন নতুন জিনিসপত্র জানতে পারবেন, যেগুলোকে বলা হয় সিএসএস এর বাইরে আপনারা কিভাবে টেবিলটাকে সাজাতে পারবেন, তার জন্য কিন্তু সেখানে গিয়ে দেখতে পারবেন। ঠিক আছে, এবার টেবিলের ভেতরে কল স্প্যান আর রো স্প্যান কার কার জানা আছে, একটুখানি হ্যান্ডেস করুন দেখি। জানা আছে কল স্প্যান আর রো স্প্যান? সুপ্রকাশ বাবু জানা আছে, ঠিক আছে, খুব সুন্দর। আর কার কার জানা আছে কল স্প্যান রো স্প্যান? নামটা যদি কেউ শুনে থাকেন, যদি কেউ জানেন আমাকে একটুখানি বলবেন প্লিজ। ঠিক আছে, তো সুপ্রকাশ বাবু একটুখানি আমাকে বলুন স্যার, সবার জন্য বলবেন, সেইভাবে বলবেন, ঠিক আছে, যে কল স্প্যান আর রো স্প্যান কি হয়? কলটার মানে হচ্ছে স্যার কলাম অনুযায়ী মানে লেখাগুলোকে সাজানো আর কি, মানে যেমন নেমের নিচে মানে আপনার নামটা লিখছেন, ঠিক আছে, আপনার এজের নিচে যেমন আপনার মানে এজটা কতটা লিখছেন, হুম, ওইটা হচ্ছে কল স্পেন। আর হচ্ছে গিয়ে রোজ পেন মানে হচ্ছে গিয়ে আপনার নাম একসাথে থাকবে, তার পাশে হচ্ছে গিয়ে মানে আপনার মানে নেমের হেডিং এ তার পাশে হচ্ছে আপনার নেমটা থাকবে, বা হচ্ছে গিয়ে আপনার যেমন এজ লিখেছেন এজের পাশে হচ্ছে টোয়েন্টি লেখা থাকবে। ওকে, তো সুপ্রকাশ বাবু যেটা বললেন, এবার আমি বলি উনি কি বলতে চাইছেন। ঠিক আছে, কল স্প্যান আর রো স্প্যান মানে হচ্ছে যে
আপনার টেবিলের ভেতরে কটা সেল কতটা জায়গা নিয়ে থাকবে। সিম্পল ভাবে ভাবুন। কল স্প্যান আর রো স্প্যানের মানে হচ্ছে টেবিলের ভেতরে কটা সেল কতটা জায়গা নিয়ে থাকবে। মানে কি, এক্সেলের ভেতরে আপনারা এক্সেল ইউজ করেন ডেইলি, ধরুন আমি এখানে কোনটা ইউজ করি, গুগল শিটস আশা করি, sheets.google.com আশা করি সেটাকেই বলে, শিটস অথবা কি বলে ওটা, গুগল শিটস গুগল শিটস সব থেকে সিম্পল, কারণ ম্যাকে আমার আপাতত নেই এই জিনিসটা। কি বলে ওটাকে, গুগল শিটই তো বলে মনে হয়, যে এক্সেলের মতো যেটা দেখতে হয়। শিটস গুগল, আচ্ছা এটাই গুগল শিটস, ওকে স্প্রেডশিট, ওকে। এটাকে বলে একটা টেবিল অথবা সেল ভাবুন। তো এখানে একটা জিনিস নোটিস করুন, এখান থেকে কিন্তু আপনারা একটা জিনিস যেটাকে বলা হয় কল স্প্যান রো স্প্যান কিন্তু এখানেও আছে, অর্থাৎ দুটো কলামকে অথবা দুটো রোকে আপনারা একসঙ্গে মার্জ করে দিতে পারবেন। অর্থাৎ এখানে এ কলাম তার সাথে বি কলামকে যদি আপনারা একসাথে মার্জ করে দিতে চান, অর্থাৎ দুটোকে এক জায়গায় করে দিতে চান, তার জন্য কিন্তু কল স্প্যান আর রো স্প্যান আপনারা ইউজ করতে পারেন। যেটাকে আপনারা দেখতে পারবেন কোথার থেকে, নিজেদের এক্সেলের যদি একটুখানি নলেজ থাকে আপনারা সেখান থেকে জানতে পারবেন। কারণ আমার এক্সেলের নলেজ একদম জিরো, আমি আগে থেকে বলে দিচ্ছি, আমি এক্সেল একদমই পারি না, আমি ইউজ করিনি কোনোদিন। ঠিক আছে, আগে বহুত আগে কলেজে শিখেছিলাম, কিন্তু ওটা আমার কোনো কাজে লাগেনি বলে আমি ওটা ইউজ করিনি। যার জানা আছে কল স্প্যান আর রো স্প্যান, তারা বলতে পারেন যে কল স্প্যান আর রো স্প্যান অ্যাকচুয়ালি কীভাবে ইউজ করা হয়। যদি কারো জানা না থাকে আমি দেখাবো। ঠিক আছে, আশা করি যিনি বললেন সুপ্রকাশবাবু বলেছেন, তার বাইরে আশা করি কারো জানা নেই, যদি কারো জানা থাকে বলতে পারেন। ওটাকে মানে আরো ভালো বলা যায়, মানে হয়তো একটা আমার মানে মোবাইল লিখেছি কিন্তু তার পাশে আমার দুটো নাম্বার আছে, তাই জন্য মোবাইলটাকে হচ্ছে গিয়ে দুটো মাপের জায়গা নিয়ে হুম, মোবাইল দুটো নাম্বারকে মানে নিচে নিচে লিখবো বা পাশাপাশি লিখবো, এভাবে লেখার জন্য হচ্ছে গিয়ে মানে ওইটা ইউজ করা হচ্ছে। ঠিক। মানে সেটাও আমি দেখাবো, যে এক্সাম্পলটা সুপ্রকাশবাবু দিয়েছেন সেটা খুবই সুন্দর একটা এক্সাম্পল, সেটা এবার কীভাবে করবো আমি দেখাই। ফার্স্ট অফ অল কল স্প্যান আর রো স্প্যান আমি বলছি শুনুন। যে ডেভেলপার আপনারা হয়ে গেছেন, ডেভেলপারদের জন্য একটা সিম্পল থিওরি, সেটাকে বলা হয় গুগল সার্চিং। গুগল সার্চিং ভালো করে করতে শিখবেন, যে কিভাবে গুগল সার্চ আসলে করা হয়। ঠিক আছে, যদি আপনার নতুন কোনো একটা কিওয়ার্ড আপনি শোনেন, ভালো করে বলছি, যদি কোনো নতুন একটা জিনিস আপনি শোনেন আমার মুখ দিয়ে, যে কল স্প্যান আর রো স্প্যান স্যার বলতে কি বুঝি, সবার আগে বলবো গুগলে একবার সার্চ মারবেন কল স্প্যান অ্যান্ড রো স্প্যান ইন এইচটিএমএল টেবিল ভাবতে পারেন। ঠিক আছে, এইচটিএমএল টেবিল। দেখুন এখানে কল স্প্যান আর রো স্প্যানের বহুত আপনি বলতে পারেন যে বহুত আপনি কি বলেন ওটা ডকুমেন্টেশন পেয়ে যাবেন, যেখান থেকে আপনি খুব সুন্দরভাবে শিখতে পারবেন যে কীভাবে কল স্প্যান আর রো স্প্যান করা হয়। তো আমি এখানে প্রথম এক্সাম্পলটা নিচ্ছি, কারণ এখানে এক্সাম্পল অলরেডি রেডি করা আছে। ঠিক আছে, সেই কারণে আমি এটা তুলছি। এখানে দেখুন একটা জিনিস, এই টেবিলটাকে একবার সবাই নোটিস করুন, আশা করি দেখাতে পাচ্ছি। এখানে দেখুন এপ্রিল বলে যে টেবিলের সেলটা আছে, সেটা দেখুন কতটা কলামের জায়গা নিয়ে রয়েছে। অর্থাৎ যে একটা কলাম আমার আছে এখানে, ওপর থেকে নিচে আমি জানি কলাম বলি সেটাকে। একটা জিনিস নোটিস করুন, এখানে কলাম কতটা নিয়ে রেখেছে সে, এটাকে দেখে কেউ বলতে পারেন কতটা কলামের জায়গা সে নিয়ে রেখেছে। এপ্রিল বলে এই জিনিসটা, এইটা কটা কলামের জায়গা সে একা নিয়ে রেখেছে, কলাম ভাবে ভাবুন। এনিবডি, কটা কলামের জায়গা সে নিয়ে রেখেছে এপ্রিল বলে লেখাটা? তিনটে। তিনটে। কারণ কি, এখানে দেখুন 1 2 3 তিনটে সেলের একার জায়গা এপ্রিল বলে এই সেলটা নিয়ে রেখেছে। এইগুলোকেই কিন্তু অ্যাকচুয়ালি কল স্প্যান আর রো স্প্যান বলা হয়। ঠিক আছে, মানে একটা সেলকে আপনি কতটা জায়গা দিতে চান অ্যাকচুয়ালি একটা টেবিলের মধ্যে, সেটাকে বলা হয় কল স্প্যান অ্যান্ড রো স্প্যান। ঠিক আছে, সেই জিনিসটা আপনারা এখান থেকে দেখবেন। এবার বলুন এখানে রো কটা নিয়ে রেখেছে এই ফিয়েস্টা বলে লেখাটা? দুটো। কেন? কারণ এখানে দেখুন একটা দুটো রো পরপর দেখুন, লেফট থেকে রাইটে ভাবুন, একটা দুটো রোয়ের জায়গা কিন্তু একা নিয়ে রেখেছে। আরও একটা জিনিস দেখুন, এখানে কিন্তু কলামও কিন্তু নিয়ে রেখেছে দুটো, এখানে একটা দুটো কলাম আছে, সেই জায়গাটাও কিন্তু সে নিয়ে রেখেছে, অর্থাৎ দুটো কলাম দুটো রোয়ের জায়গা সে একা নিয়ে বসে আছে। এইগুলোকেই কিন্তু অ্যাকচুয়ালি কল স্প্যান আর রো স্প্যান দিয়ে বানানো হয় এইচটিএমএল এ। ঠিক আছে, এটার ব্যাপারে আপনারা কোথায় পড়তে পারবেন, এখানে দেখুন একটা টেবিল ট্যাগ আছে, তার মধ্যে কল স্প্যান আর রো স্প্যানের দুটো জায়গা আছে, আমি এই এক্সাম্পলটা এখান থেকে তুলে নিলাম। ঠিক আছে, এবার আমি আমার ভিজুয়াল স্টুডিও করে ফেরত যাই, জাস্ট সেকেন্ড আমি এটাকে স্ন্যাপ করি। ওকে, এবার গিয়ে ধরুন আমি এখানে একটা নতুন টেবিল বানাচ্ছি, যেটা আমি কপি করলাম সেটাকে আমি এখানে পেস্ট করলাম, সেভ করি। এবার একটা জিনিস নোটিস করুন, দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়। আমি এখানে দরকার একটা বিআর ট্যাগ লাগিয়ে দিচ্ছি। গ্রুপে একজন বলেছিলেন বিআর ট্যাগ ইউজ করা যাবে না। হ্যাঁ ঠিক, বিআর ট্যাগ বেশি ইউজ করা উচিত না, কিন্তু বিআর ট্যাগ এই সমস্ত জিনিস ডেভেলপমেন্ট পারপাসে ইউজ করা যায়। ঠিক আছে, এখানে দেখুন নেম বলে যে ফিল্ডটা আছে, নেম বলে যে ফিল্ড, অর্থাৎ এখানে দেখুন নেমটা আমার একটা ফিল্ডের জন্যই ছিল, মানে ঐন্দিল গোলদার পুরো নামটা একটা নেমের মধ্যেই ছিল। কিন্তু এখানে দেখুন নেম বলে যে ফিল্ডটা আমার আছে, অর্থাৎ হেডিং যেটা আছে, সেটা কিন্তু দুটো কলাম অথবা দুটো রোকে একসঙ্গে জুড়ে নিয়ে রয়েছে। মানে জিল স্মিথ, এখানে জিল মানে ফার্স্ট নেম, স্মিথ মানে সেকেন্ড নেম অর্থাৎ লাস্ট নেম। ঠিক আছে, ইভ জ্যাকসন দুটো নাম একটা নেমের ফিল্ডের আন্ডারে রয়েছে। ঠিক আছে, এটাকে বলা হয়
কি বলা হয় এটাকে? এনিবডি যারা বুঝতে পারলেন? কি বলা হয় এটাকে? রো স্প্যান। কল স্প্যান। এটাকে আমরা বলবো কল স্প্যান। কারণ কি? এখানে দেখুন ওপর থেকে নিচের দিকে ভাবুন যে আমাদের দুটো ফিল্ডকে একসঙ্গে আমাদের ধরা রয়েছে। কল স্প্যান রো স্প্যান কনফিউজিং হয় আমি জানি। তো এখানে দেখুন দুটো ফিল্ডকে কিন্তু কলামকে একসঙ্গে ধরে নিয়ে রয়েছে। ঠিক আছে? তো এটাকেই বলা হয় কল স্প্যান। দেখুন এখানে কল স্প্যানই অ্যাপ্লাই করা আছে। কল স্প্যান টু। টু মানে কি? দুটো ফিল্ডের জায়গা নিয়ে রেখেছে, দুটো সেলকে একসঙ্গে মার্জ করে দিয়েছে। তো যদি আমি কল স্প্যানটাকে আমি মডিফাই করি 3 করি, দেখা যাক কি হয়। এবার দেখুন এজটাকে ঠেলে দিয়েছে পাশে। এ তিনটে যে ডেটা আছে তিনটে ডেটাকে একসঙ্গে নিয়ে নিয়েছে। আমি যদি এটাকে 4 করি, সেভ করি, কিছু হবে না। কারণ কি? এর বাইরে আর ডেটা নেই। ঠিক আছে? সেই কারণেই এটাকে কিন্তু এইভাবে ইউজ করা হয়। আমি এখানে এটাকে 2 করে দিই। এবার এটা নিয়ে আমরা একটুখানি ছেড়ছাড় করতে পারি। মানে কি? এটা দিয়ে আপনারা নতুন নতুন টেবিল বানাতে পারেন, নতুন নতুনভাবে জিনিসপত্রগুলোকে এক্সপিরিয়েন্স করতে পারবেন। তার জন্য আমরা কি করতে পারি? আমরা একটা ভাবুন যে একটা রোজ প্যান বানাতে চাই। তো রোজ প্যানের উদাহরণটা আমরা এখান থেকে তুলি। আমার লিখতে খুব আলিশি আসছে, আমি সেই কারণে এখান থেকে একটা রোজ প্যানের টেবিল তুলছি। এখান থেকে এই টেবিলটাকে আমি কপি করলাম। কপি করার পরে আমি এই টেবিলের নিচে দুটো বিআর ট্যাগ লাগিয়ে দিই, কারণ আমাদের একটু স্পেস দরকার। লাগানোর পরে আমি এখানে এই টেবিলটাকে কপি পেস্ট করে দিলাম। এবার যদি আমি আমাদের ওয়েবসাইটে ফিরে যাই, রোজ প্যানটাকে এবার দেখো। রোজ প্যান দুটো রোকে কিন্তু ধরে নিয়েছে। অর্থাৎ এই একটা রো, এই একটা রোকে একসঙ্গে নিয়ে ফোন বলে যে আমাদের সেলটা আছে সে কিন্তু রোটাকে একসঙ্গে মার্জ করে দিয়েছে। সেটাই কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন। এখানে দেখুন একটা হেড রয়েছে আমাদের। হেডিংয়ে কিন্তু রোটাকে দুটো রোকে একসঙ্গে নিয়ে রাখার জন্য রো স্প্যানটাকে আমি ইউজ করেছি। এখানে নতুন একটা টেবিলের ভাবতে পারেন যে নতুন একটা টেবিলের স্ট্রাকচার আপনারা দেখতে পারবেন। সেটাকে কি বলা হয়? এটা দেখুন একটা টেবিলের নতুন স্ট্রাকচার এখানে দেখতে পাচ্ছেন। কি? টিএইচ, তার নিচেই টিডি রয়েছে। আবার এখানে দেখুন টিএইচ রয়েছে, তার নিচে টিডি রয়েছে। এগুলোকে কেন এইভাবে রাখা হয়েছে? কারণ টেবিলটা অ্যাকচুয়ালি আমাদের নর্মালি টেবিলটা কিন্তু লেফট থেকে রাইটের দিকে হেডিংগুলো ছিল। নেম, এজ, স্যালারি। এটাও দেখুন নেম, এজ। ঠিক আছে? এটা লেফট থেকে রাইটে হরিজন্টালি ছিল। কিন্তু এই টেবিলটা কিন্তু ওপর থেকে নিচের দিকে আছে। দেখুন নেম, তার সাথে ফোন। দেখুন এই টেবিলটা কিন্তু ওপর থেকে, মানে ভার্টিক্যালি কিন্তু তার হেডিংগুলো রয়েছে। সেই কারণে কিন্তু টেবিল হেডিং আর টেবিল ডেটা কিন্তু পরপর এইভাবে রাখা হয়েছে। মানে হেডিংয়ের সাথেই তার ডেটাটা থাকছে, সেই কারণেই কিন্তু পাশাপাশি আসছে এটা। ঠিক আছে? এবার বলুন, এই পর্যন্ত মাথা ঘুরেছে অনেকের, বলুন প্রবলেমটা কি? প্রবলেম কার কার আছে একটুখানি বলতে পারেন। এনিবডি যার প্রবলেম আছে? কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন স্যার এটা আমার মাথায় ঢোকেনি। স্যার এই কল স্প্যান আর রো স্প্যান এটা কি মোস্টলি ইউজ হয় না খুব রেয়ার ইউজ হয় এটা? খুবই রেয়ার। কারণ টেবিল এখন যদি সত্যি কথা জিজ্ঞেস করেন, টেবিল এখন খুব একটা বেশি আমি দেখি না ওয়েবসাইটে ইউজ হচ্ছে। কিন্তু যদি কোনো ফাইন্যান্সিয়াল ওয়েবসাইটে আপনি যান, সেখানে হয়তো টেবিল ইউজ করা হয়, সেখানে রো স্প্যান কল স্প্যানের একটু একটু দরকার হতে পারে। ঠিক আছে? আরও যদি অ্যাডভান্স লেভেলে জিজ্ঞেস করেন যে কোনো ড্যাশবোর্ডে আপনার যদি কোনো এরকম ধরুন কোনো ফাইন্যান্সিয়াল জিনিসপত্র যদি শো করাতে হয় ড্যাশবোর্ডের উপরে, তখন আপনার টেবিল লাগবে। সেগুলো অ্যাডভান্সে গেলে তখন আপনার বেশি দরকার পড়বে। এগুলো স্যার ঠিক আছে বেশিরভাগ স্যার। ফুল ম্যানেজমেন্টে বেশি ইউজ হচ্ছে, মানে বিভিন্ন মার্কশিট পাবলিশ করার জন্য। হ্যাঁ, ঠিক আছে। তো বিলিং সিস্টেমেও বেশি ইউজ করা হয়, কারণ সিম্পলি যদি আপনার কোনো ডেটা শো করাতে হয়, বিলিংয়ের জন্য কিন্তু টেবিলটাই সব থেকে বেশি সুন্দর। কারণ একটা স্ট্রাকচার থাকে একটা ডেটার। ঠিক আছে? আরও টেবিল আপনারা আরও পরবর্তীতে কোথায় দেখতে পারবেন? ডেটাবেস, যেটাকে বলা হয় মাই এসকিউএল, এসকিউএল। ঠিক আছে? সেখানে কিন্তু টেবিল আকারেই ডেটা রাখা হয় এরকম। অর্থাৎ ডেটাবেস যেটা থাকবে সেটা কিন্তু দেখতে হবে আপনার এই টেবিলের মতো, যেটা আমরা এখানে দেখছি। কোথায়? এটাই ধরুন আপনার একটা ডেটাবেস, অর্থাৎ এই ডেটাটাকে নিয়েই আপনার কাজ করতে হবে। মাই এসকিউএল, এসকিউএল যারা অলরেডি ইউজ করেছেন তারা জানবেন জিনিসপত্রগুলো। ঠিক আছে? সেখানে কিন্তু টেবিল আকারেই ডেটা স্টোর করা হয়। ঠিক আছে? সেটাই কিন্তু অ্যাকচুয়ালি একটা ডেটাবেস। সেটাও কিন্তু ইউজ করা হয়, সেখানে আপনার টেবিলের থিওরিটা লাগবে। সেই জন্যই আগের থেকে পড়িয়ে দিলাম। ঠিক আছে? এবার বলুন এনিবডি কোনো কোয়েশ্চেন থাকলে? কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। কোনো কোয়েশ্চেন নেই। ঠিক আছে? কোনো যদি কোয়েশ্চেন না থাকে তাহলে বলুন তাহলে আমরা কি করতে পারি। টেবিলের পরে আমি আজকে কিছু করাবো না, কারণ বলি, কারণ আমাদের এরপরে নতুন নতুন ট্যাগ আসবে, যেগুলোকে টেক্সট ফরম্যাটিং, ইমেজ, ভিডিও, আমাদের বাদবাকি জিনিসপত্র সেগুলো কিন্তু পরপর আমাদের রয়েছে। কারণ আমাদের ওল্ড ট্যাগস, অর্থাৎ যে পুরনো পুরনো ট্যাগগুলো আমাদের দেখা দরকার ছিল, সেগুলো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের এই ফ্যান্সি নিউ ট্যাগগুলো দেখতে হবে, যেগুলো কিন্তু আমাদের পরবর্তীতে হেল্প করবে আমাদের জার্নিতে। তো
এখানে কার কি প্রবলেম আছে, আগের ক্লাসে যদি কোনো প্রবলেম থাকে বলতে পারেন, আমি কিন্তু সলভ করে দিতে পারি। যে কোনো কিছু ইনস্টল হয়নি বা কোনো কিছু নিয়ে কোশ্চেন থাকলে বলতে পারেন কিন্তু। বলছি আমার সেই এআইটা কিভাবে অন করবো দেখিয়ে ভালো হতো। কোনটা স্যার? এআইটা যে বিশেষ করে এআইটা অন করবো, আর এটা এআইটা অন আমি নেই। এখনই দেবো না। এআইটা আমি রেখেছি, ডোন্ট ওয়ারি, এআইটা আমি আপনাদের সবাইকে দেবো। সেটা আমি রেখেছি কোথাও, একবার দেখিয়ে দিই। এই যে এটা আপনাদের দেবো কিন্তু, ঠিক আছে, কিন্তু সেটা এখনই দেবো না আমি। না এআইটা লাগলে আপনার করতে সুবিধা হয় আর কি, মানে এতটুকু সুবিধা তো লিখে দিয়ে। সুবিধা তো অবশ্যই হবে, কিন্তু শেখার টাইমে আমি বলবো এআই ইউজ করা উচিত না। ওকে। আপনারা যখন একটুখানি সড়গড় হয়ে যাবেন সব কিছুর উপরে, যখন আপনাদের প্রজেক্ট বানানো শুরু হবে, তখন আমি এআই সবাইকে দিয়ে দেবো, কারণ তখন আপনাদের এক জিনিস লিখতে অনেক প্রবলেম হবে আমি জানি, সেই কারণে এআইটা তখন আমি সবাই প্রোভাইড করে দেবো। সত্যি মানে একটু মানে সুবিধা হতো, ওই জন্য জিজ্ঞেস করছিলাম আর কি। ঠিক অবশ্যই আছে। অবশ্যই, সে তো আমি সবাই বুঝতে পারি। এআই কিন্তু লার্নিংয়ে ইউজ করা উচিত না। ঠিক আছে। ঠিক আছে, কোড কমপ্লিশন, এআই না অ্যাকচুয়ালি কোড কমপ্লিশন, অর্থাৎ কোডটা কমপ্লিট করে দেবে, সেই এআইটা ইউজ করবেন না। আপনি চ্যাট জিপিটি ইউজ করুন, নিজের নলেজ গ্যাদার করুন, সেটাই কোনো অসুবিধা নেই, কিন্তু কোড কমপ্লিশনের এআই ইউজ করবেন না এখনই, এটা আমার না না রেকমেন্ডেশন। মানে এআই বলতে ইউজ করছি মানে যে একটা আপনি লিখছেন না টেবিল লিখলে দুটো মানে একটা মানে খালি টেবিল লিখলে কোনো এক্সটেন্ড হচ্ছে না, এমনি অটো চলে আসছে, তো ওইটা স্যার আমার আসছে না আর কি, ওই জন্য বলছিলাম। হ্যাঁ, ওটা তো আমার ওই এআই এর জন্য, এআই অ্যাসিস্ট্যান্ট আমাকে সাহায্য করছে, কোড কমপ্লিশন বলে ওটাকে, ঠিক আছে। তো আচ্ছা। সেটা আপনার এখনই ইউজ না করাই ভালো, আপনার যেহেতু জানা আছে জিনিসপত্রগুলো, আপনি হ্যাঁ। সেটাকে কপি পেস্ট করুন, কিন্তু এখনই লার্নিং এর টাইমে অ্যাটলিস্ট আমি বলবো এআইটা ইউজ করবেন না। ওকে স্যার। ঠিক আছে, ঠিক এটা আছে। আমার রেকমেন্ডেশন, পরবর্তীতে অনেক হেল্প করবে। হ্যাঁ ঠিক আছে। ওকে, কোনো কোয়েশ্চেন এনিবডি আর কোনো ব্যাপারে, কোনো ফিল্ডে? বলতে পারেন যে কোনো যদি প্রবলেম থাকে, কোনো সাজেশন নিতে চান বা কোনো কিছু যদি মনে করেন বলতেই পারেন। ঠিক আছে, একটু গল্প করা যেতেই পারে, টাইম আমাদের হাতে আছে। বলুন সাবেরা ম্যাম। নেটওয়ার্কের ইস্যু ওনার, ওকে, উনি আসলে আবার কথা হচ্ছে। কোনো প্রবলেম, কোনো অসুবিধা থাকলে বলুন। পরবর্তীতে কি কি করব সেটা ওকে দেখিয়ে দিই। আমরা কিন্তু পরবর্তীতে একটু ফাস্ট পেজে এগোবো, কারণ আমাদের পুরোনো ট্যাগগুলো কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এবার আমাদের টেক্সট ফরম্যাটিং আসবে, অর্থাৎ কীভাবে আমরা এইচটিএমএল এর ভেতরে টেক্সটকে ফরম্যাট করতে পারি, বোল্ড বানানো, তারপরে ইটালিক করা, যেগুলো আপনারা ডেইলি ডক্সে বা মাইক্রোসফট ওয়ার্ডে ইউজ করেন। তারপরে আমাদের অডিও ট্যাগ, ঠিক আছে, কীভাবে একটা অডিওকে এইচটিএমএল এ অথবা ওয়েবসাইটে অ্যাড করা হয়, সেই জিনিসপত্রগুলো কিন্তু আস্তে আস্তে আসবে। ঠিক আছে, সো বি রেডি অ্যাবাউট ইট, কারণ নতুন জিনিসপত্র অনেক কিছু আসবে আস্তে আস্তে, যেগুলো আপনারা অন্য জায়গায় না দেখতেও পারেন। ঠিক আছে, তো যদি সেই বিষয়েও যদি কোনো কোয়েশ্চেন থাকে পরবর্তীতে, স্যার কী কী আমরা করবো, রোড ম্যাপ বা এরকম কিছু, সেগুলো কিন্তু বলতে পারেন। স্যার আজকে স্যার কোনো কাজ দিচ্ছেন না? কাজ স্যার এখনো যেগুলো আমরা করেছি অলরেডি সেগুলোই করতে হবে, সেটাই তো কাজ, প্র্যাকটিস বললাম। কোনটা? টেবিল ট্যাগ, মানে ওএল ও ইউএল, ওইগুলো ওগুলো তো আপনিই পারবেন, মানে ওগুলো নিয়ে আমার আপনার নিয়ে চিন্তা নেই। যারা করছে ঠিক না, আছে। মানে যারা মানে নতুন, তাদের কথা বলছি, ঠিক আছে, প্র্যাকটিসটা তাদেরও করতে হবে আচ্ছা প্র্যাকটিস করি। না অবশ্যই। কিছু গ্রুপে যদি কোনো কিছু দিতে হয় সেটা সেই সেটা জন্য সেটা বললাম। আপনার, দেখুন ওটা নিয়ে আমি কিছু বলবো না, ওটা আপনার নিজস্ব ওপিনিয়ন যে আপনি শেয়ার করবেন কি করবেন না। ঠিক আছে, ওখানে কোনো বাধ্যবাধকতা নেই, আপনি যদি নিজের কাজ ওখানে দেখাতে চান অবশ্যই আমি বলবো রেকমেন্ডেড করুন, কারণ অনেকে আপনাকে দেখে সবাইকেই ইন্সপায়ার দেওয়া হবে। উচিত, অবশ্যই এতে এক্সপিরিয়েন্স ভালো হয়। আমি অবশ্যই। তো এখনো বানাতে পারিনি, আমার পরীক্ষা চলছে যার জন্য আমি ঠিকঠাক করিনি এখনো। ঠিক আছে, মানে কোনো করেছি অসুবিধা নেই, অর্ধেক করেছি, কোনো দিয়ে দেবো অসুবিধা নেই, কালকের মধ্যে এই দেখি। জিনিসটা আপনি বলেন সবাইকে দেওয়া উচিত, অবশ্যই সবাইকে বলবোও। ঠিক আছে, সবাইকে কখন বলবো, হুম, যখন হুম। একটুখানি তারা যে আস্তে আস্তে তারা কাজ দেখাতে শুরু করবে যে হ্যাঁ স্যার আমার এখানে প্রবলেম নেই আর, তখন আমি বলবো যে হ্যাঁ আপনি এটা বানাচ্ছেন, আপনার ক্রিয়েটিভিটি সেখানে শো করুন, যেটা ইয়াস বাবু খুব ভালো করে করে। ঠিক আছে, আমার আগের ক্লাসের একটা স্টুডেন্ট আছে অভিষেক, অভিষেক রয় অথবা বিশ্বাস, তো তিনি কিন্তু নিজের ক্রিয়েটিভিটি খুব ভালো করে দেখান, কারণ উনি মানে যা শেখেন তার থেকে বেশি শো করেন। ঠিক আছে, আপনারা হয়তো হ্যাঁ জিনিসটাকে, ওটাই তো দরকার। হ্যাঁ ওটাই কিন্তু আপনারা দেখতে পাবেন, কমিউনিটিতে কিন্তু তিনি পোস্ট করেন। ঠিক আছে, যে আমি যেটা শেখাচ্ছি তাই সেখানেই কিন্তু তিনি সীমিত না, তিনি কিন্তু তার বাইরের নিজের নলেজও কিন্তু অ্যাপ্লাই করেন, যে ডিজাইনটা আমি যেটা দিয়েছি ওটাই তার রাখতে হবে এর কোনো মানে নেই, তিনি কিন্তু পরবর্তীতে সেই জিনিসটাকে ইমপ্রুভ করে এবং সেটাকে খুব ভালো করে কিন্তু নিজের মতো করে বানান। ঠিক আছে, তো সেটা কমপ্লিটলি আপনাদের পরে, এখানে কোনো গ্রুপে পোস্টিং নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই, আপনারা করুন, বিন্দাস করুন, কোনো চিন্তা নেই, আমি লাভ রিয়াক্ট দেবো সবাইকে। যদি কেউ কিন্তু আপনাদের বলে তখন আমাকে বলবেন যে স্যার আমাকে বারণ করছে পোস্ট করতে, তখন আমি আছি তার জন্য। শঙ্করবাবু কিছু বলছেন? না স্যার, আচ্ছা, বেশি প্র্যাকটিস করি।
ওকে, তাহলে না এনি হলে প্রবলেম? লিভ করবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, লিভ করতে পারেন, আমাদের ক্লাস এখানে এন্ড করছি আমি তাহলে। তো ওকে। যাদের কোয়েশ্চেন নেই তারা ঘুমিয়ে পড়ুন খেয়ে দে। আজকে আমি বেশি করাবো না, কারণ আমি একটু ঘুরতে বেরিয়েছি, আমি এখন একটা বন্ধুর বাড়ি আছি, সেই কারণেই বলছি। তো ক্লাস আমি করাবো, যদি পরবর্তী দিনে যদি এই অসুবিধা হয় নেটওয়ার্কের জন্য, তো তখন আমি জানিয়ে দেবো আপনাদের গ্রুপে যে একটুখানি অসুবিধা আছে, তো সেটা পরবর্তী মানে গ্রুপে নজর রাখতে বুঝতে পারবেন। ঠিক আছে, যদি কোনো কোয়েশ্চেন না থাকে এখানে আমি ক্লাস এন্ড করতে পারি। না স্যার, বলুন সূর্যকান্ত স্যার। আমি বলছি স্যার, একটা কোন বক্সকে তাকে আয়তনে এবং দৈর্ঘ্যতে মানে একটা মাপ দেবো, এবার সেটাকে কিভাবে করবো? সিএসএস দিয়ে হাইট আর উইথ। হ্যাঁ স্যার বলুন। সিএসএস দিয়ে হাইট আর উইথ বলে একটা প্রপার্টি হয়, ঠিক আছে? আচ্ছা। তো সেটাকে হ্যাঁ আপনি পিক্সেলসে যদি ভ্যালু দেন যে 100 পিক্সেল হাইট 100 পিক্সেল উইথ, তাহলে হ্যাঁ সেইটুকু জায়গা নিয়ে সে মানে তার হাইট আর উইথটাকে মানে দৈর্ঘ্য আর প্রস্থটা নিয়ে নেয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটা সিএসএস দিলে যতটা আপনি চাইবো পাবেন। ততটাই ঠিক হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ, সে তো একদম নতুন, তো একদম এই জন্য না 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 না, জিজ্ঞাসা করলাম। সেটা অবশ্যই কি, আমি তো বললাম কিউরিওসিটি রাখুন, আপনার জিজ্ঞেস করার ইচ্ছা আছে করুন জিজ্ঞেস, যদি সেটা সেন্স নাও বানান তাও করুন, ঠিক আছে? অ্যান্সার দেওয়ার জন্য আমি আছি, কিন্তু জিজ্ঞেসটা আপনাকে করতে হবে, এটা আপনার দায়িত্ব। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ স্যার, খুব সুন্দর, থ্যাংক ইউ সূর্যকান্ত বাবু জিজ্ঞেস করার জন্য। তো যদি আরো কোনো, স্যার একটা কথা ছিল অবশ্যই বলুন রাহুল দেব স্যার, বলুন। সিএসএস এর ওই পিক্সেল আর পার্সেন্টেজের মধ্যে ডিফারেন্সটা আমরা কি মানে আহ, বুঝতে পারছি না আচ্ছা প্রপার। বলছি, পিক্সেলস হচ্ছে আপনাকে ইন্ডিভিজুয়াল ভাবতে পারেন যে ডিসপ্লের পিক্সেল হিসেবে একটা, ওটা একটা ইউনিট অ্যাকচুয়ালি, ঠিক আছে? ওটা একটা ভাবতে পারেন ফিক্সড ইউনিট, যেমন আমাদের সেন্টিমিটার মিলিমিটার এগুলো কিন্তু 1 সেন্টিমিটার মানে কিন্তু 1 সেন্টিমিটারই থাকে, সেটা কিন্তু বাড়েও না কমেও না। হুম। সেরকমই সিএসএস এর ক্ষেত্রে পিক্সেলটাকে কিন্তু একটা ইউনিট হিসেবে ভাবা হয়। মানে আপনাকে যদি দেখাই, এখানে যে আমাদের একটা বক্স যদি আমি বানাই, এখানে ধরুন এই বক্সটা আমি বানালাম, সিএসএস দিয়ে যদি এটাকে আপনাকে বানাতে হয়, তাহলে এর যে লেন্থ অথবা যা দৈর্ঘ্য আর যা প্রস্থ, সেটাকে হাইট আর উইথ দিয়ে পিক্সেলসে দিতে হয়, মানে সেটা একটা ফিক্সড ভাবতে পারেন একটা ইউনিট, যার 1 পিক্সেলের ভ্যালু বাড়েও না কমেও না, সেটা প্রত্যেক ডিসপ্লের জন্য সেম থাকে, ঠিক আছে? সেই কারণেই কিন্তু পিক্সেলস একটা ডিফারেন্ট জিনিস, যেটা একটা ফিক্সড হাইট আর উইথ রাখে। কিন্তু পার্সেন্টেজ কিন্তু আলাদা। আপনি যদি একটা ডিভের ভ্যালু, অর্থাৎ ডিভের ভাবুন একটা ডিভ ট্যাগের 50% তার উইথ রাখলেন, 50%, মানে সেটা শুনতে কেমন লাগে যে হাফ, মানে 50% মানে 100%-এর অর্ধেক, মানে সেটা হাফ যে উইথ সেটাই। আপনি যদি কোনো একটা ডিভকে একটা উইথ দেন যেটা হাফ অর্থাৎ 50%, তাহলে সে পুরো স্ক্রিনটার 50% নিয়ে থাকবে, এইভাবে পুরো স্ক্রিনের যে 50% হবে সেই জায়গাটা নিয়ে সে থাকবে। আপনি যদি তার উইথটাকে বাড়ান, ধরুন 60% করলে পুরো উইথটা 60% যেটুকু হবে সেইটুকু নিয়ে নেবে। এটা ডাইনামিক্যালি হয়, হাইটের ক্ষেত্রেও সেম, ঠিক আছে? তো সেটা বিভিন্ন ইউজ কেস থাকে যে কোথায় আপনার ইউজ করলে সুবিধা হয়, সেখানে আপনাকে দুটোর মধ্যে ভাবতে হবে যে কোনটা আমার কোন জায়গায় ইউজ করলে ভালো হবে। বলতে পারলাম রাহুল দেবু? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ ওকে, স্যার। মোস্ট ওয়েলকাম স্যার। এনিবডি আর কোনো কোয়েশ্চেন? বলতে পারেন যদি করে কোনো কোয়েশ্চেন থাকে। স্যার বলুন। আমি বলছি, আর ওই ওই আমি একটা করেছিলাম, সেখানে একটা ভুলই হয়েছে, ওটা ওটা আমি তো জানি না ঠিক, পরে একজন স্যার ভুলটা ধরিয়ে দিয়েছে, কিন্তু আমি ওটা কি হবে বুঝতে পারিনি আর কি। মানে ওই যে প্যান নাম্বার বা আধার নাম্বার, ওখানে তো নাম্বার থাকে, শুধু নাম্বার থাকে না। হুম, আম, এই জন্য বলছি, ওখানে আমি শুধু নাম্বার ট্যাগ ইউজ করেছি, ওখানে কিটা হলে ভালো হতো বলুন তো স্যার? ওটা ওখানে টেক্সট ওটা ইউজ করাই তো টেক্সট বক্স দরকার। ইউজ করলে হতো, তাই আমি বলেছিলাম আপনাকে যে টেক্সট বক্স হ্যাঁ নাম্বার গুলো সে টেক্সট একদম বক্স ইউজ বলেছিলাম, করলে ঠিক ওখানে নামটা ছিল না তো। হ্যাঁ, ওটা জাস্ট ওখানে টেক্সট বক্স টাইপ ইউজ করলে টেক্সট ইউজ করাই সব থেকে ভালো, মানে হ্যাঁ ভালোই স্যার, হয় কারণ ওটা, ঠিক ওখানে আছে? যেহেতু নাম্বার প্লাস আর্টিকেল দুই লাগছে না, ওই জন্য বলছিলাম আমি হ্যাঁ বুঝে হ্যাঁ বলতে হ্যাঁ, পারছি। তো ওখানে আচ্ছা টেক্সট, আচ্ছা ওখানে ইনপুট টাইপ টেক্সটই রাখবেন, ঠিক আছে? হ্যাঁ এবার ধরুন আচ্ছা আপনার আচ্ছা আচ্ছা। আপনার ধরুন প্রবলেমটা খুবই ইউনিক, মানে আপনার নাম্বার, যেমন আমাদের ফোন নাম্বার 10টা ক্যারেক্টারের বেশি হয় হ্যাঁ না, ঠিক আছে? হ্যাঁ 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 সেটাকেও কিন্তু লিমিট করা যায়, মিন আর ম্যাক্স বলে দুটো অ্যাট্রিবিউট হয়, ঠিক হ্যাঁ। আছে? সেটা আপনারা পরবর্তীতে দেখতে পারবেন যে মিন আর ম্যাক্স বলে দুটো অ্যাট্রিবিউট হয় ইনপুটটাকে, সেটাকে যদি আপনি ইউজ করেন তাহলে আপনি লিমিট করে দিতে পারবেন যে এর বেশি নাম্বার দিলে সেটা কিন্তু ভ্যালিডেট হবে না, ঠিক আছে? আচ্ছা মিন আচ্ছা। আর ম্যাক্স, সেটা পরবর্তীতে আপনারা যখন আস্তে আস্তে একটুখানি এগিয়ে যাবেন তখন দেখাবো, হুম। ঠিক আছে? হ্যাঁ সেইগুলো কিন্তু স্যার। পরবর্তীতে আছে। ওকে, সেটাকে মেনলি হ্যাঁ করা স্যার। হয়, আমি বলে দিই, ওটাকে ফ্রন্ট এন্ডে করা হয় না, কারণ ফ্রন্ট এন্ড খুবই একটা বাজে জিনিস, আগের থেকে বলে দিচ্ছি। কারণ হ্যাঁ ফ্রন্ট হ্যাঁ এন্ডের উপরে আপনি যদি এখানে দেখুন একটা জিনিস, এখানে নেম আমার দুটো কলাম নিয়ে রয়েছে,
ঠিক আছে? তো আমি যদি নেমটাকে ফ্রন্ট এন্ডে চেঞ্জ করতে চাই, ধরুন আমার এখানে দুটো কলাম নিয়ে আছে, আমি এখানে কল স্প্যানটাকে ধরুন 3 করে দিলাম, এন্টার করবো, দেখুন 3 হয়ে গেল। অর্থাৎ ফ্রন্ট এন্ডটাকে আমি ব্রাউজার থেকে চেঞ্জ করতে পারছি, এটা কিন্তু কোনোদিন ভালো জিনিস না একটা। না ওটা যেটা করেছি ওটা ব্যাক এন্ডেরই কাজ হবে। হ্যাঁ, ওটা কিন্তু ভ্যালিডেশনটা অ্যাকচুয়ালি ব্যাক এন্ডে গিয়ে হয়। হ্যাঁ, ঠিক ব্যাক আছে? এন্ডেরই। অ্যাকচুয়ালি হ্যাঁ স্যার। ইউজারের দায়িত্ব যে সে ঠিকঠাক দিচ্ছে কি দিচ্ছে না। এবার হ্যাঁ, ব্যাক হ্যাঁ, এন্ড হ্যাঁ, থেকে সেটা যখন ভ্যালিডেট হবে, না তোমার ইউজারের 10টা জায়গায় 11টা নাম্বার দিয়ে দিয়েছে, তখন হ্যাঁ, ব্যাক এন্ড কি করবে, একটা মেসেজ পাঠিয়ে দেবে যে তোমার নাম্বারে একটা নাম্বার বেশি আছে অথবা ভুল আছে। ঠিক আছে? তখন সেটা ব্যাক হ্যাঁ, এন্ডের হ্যাঁ, কাজ, ব্যাক এন্ড তাকে ফ্রন্ট এন্ডে পাঠিয়ে দিল, ব্যাক এন্ড সেটাকে মানে ফ্রন্ট এন্ড সেটাকে ডিসপ্লে করে দিল, ব্যাস। তো যত রকম হ্যাঁ, ভ্যালিডেশনের লজিক সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি ব্যাক এন্ডে করা হয়, খুবই ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে। আর কোনো কোশ্চেন্স যদি থাকে বলতে পারেন। আর আগের থেকে বলে দিচ্ছি, যারা এখানে উপস্থিত আছেন মেন্টারদের সাথে একটুখানি ভাব বাড়িয়ে নিন, কারণ তারা কিন্তু আপনাদের প্রবলেম সলভ করবে। ঠিক আছে? বেশিরভাগ প্রবলেম সলভ করবে, যেমন আমি একটু ছুটিতে আছি এখন, তো তারা কিন্তু আমার অনুপস্থিতিতে আপনাদের প্রবলেম সলভ করবেন। ঠিক আছে? আমি আবার যখন ঠিকঠাকভাবে বাড়ি পৌঁছে যাবো, যখন আমার সেট আপ আমার কাছে চলে আসবে আবার, তখন কিন্তু আমি আবার চলে আসবো কাজে। তখন আমি আবার আপনাদের প্রবলেম সলভ করবো। এর মানে এই না যে আমি করবোই না। ঠিক আছে? আমি অবশ্যই করবো, কিন্তু ধরুন আমার নেটওয়ার্কের জন্য কোনো সময় আপনারা ফোনে পেলেন না, তখন আপনারা ফিল ফ্রি, যখন খুশি আপনার মেন্টারদের ফোন করবেন। 3জন মেন্টারের নাম্বার দেওয়া আছে, 3জনের মধ্যে যে কোনো একজনকে তো পেয়েই যাবেন কোনো না কোনো টাইমে। তাদের কাছে জিজ্ঞেস করবেন যে প্রবলেমটা কী, অথবা তাদের ডাইরেক্ট মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে যে স্যার আমি এই ক্লাস থেকে বলছি, আমার এই প্রবলেমটা এসছে, আপনি যদি পারেন কাইন্ডলি একটু সলভ করে দেবেন। ঠিক আছে? তারা কিন্তু আপনাকে দরকার হয় গুগল মিটে নিয়েই সলভ করবে। ঠিক আছে? তাদেরও এক্সপিরিয়েন্স বাড়বে, আপনাদেরও কিন্তু জিনিসটা সলভ হয়ে যাবে। সেই কারণে বলছি মেন্টারদের সাথে ভাবটা বাড়িয়ে নিন, খুবই দরকার। বলতে পারলাম? আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমাকে অনুমতি দিন, আজকে তাহলে বিদায় নিই। পরবর্তী দিনের ক্লাসে হবে কি হবে না আমি জানি না। বলছি যেগুলো এখন ক্লাসে হয়নি ওগুলোর মধ্যে কিছু সাবমিট করতে পারি গ্রুপে? কোনটা স্যার, সুপ্রকাশ বলুন। বলছি যেগুলো হয়তো মানে করাননি পরে হয়তো, কিন্তু আমি হচ্ছে এই দিনে মানে কোনো কাজ করেছি সেগুলোকে সাবমিট করতে পারি, মানে টেবিল থেকে উপরে হয়তো ওটাকে, আর এক্সট্রা হ্যাঁ অবশ্যই, ওটাকে গ্রুপে তো অবশ্যই শেয়ার করবেন, কমিউনিটিতে একবার পোস্ট করবেন। আচ্ছা ঠিক আছে। একটা কাজ করছি মানে স্টোরি যে বলছিলাম না ক্লাস ওই জন্য একটা কাজ করেছিলাম যে হচ্ছে গিয়ে অবশ্যই মানে অবশ্যই, ওটাতে কোনো আমি চাপ নেই। টেবিলটা ইউজ করছি না, টেবিলটার উপরে একটা ইপিএস লাইভ করেছিলাম যে মানে টেবিলে আমি ডাটা এন্ট্রি করলে অটোমেটিক আমার টেবিলে অ্যাড হবে আর কি। হ্যাঁ অবশ্যই, কেন শেয়ার করবেন না? ওটাকে ওটা আমি করেছিলাম বলবো আগে। যে যা শেয়ার করতে, শুনুন দেখুন, আপনি যদি শেয়ার করেন, আপনার ওটা হুম। অন্য কেউ যেন দেখে বুঝতে পারে যে এটা কি হচ্ছে। ঠিক আছে? সেই কারণে ক্যাপশনটাও সেরকমভাবে লিখবেন। আচ্ছা, ঠিক আছে আমি এই লাগিয়ে ঠিক দেবো আছে? তাহলে, টেক্সট ওকে, লাগিয়ে দেবো। যেন কনফিউজ না হয়ে যায় যে এটা কি আমি ক্লাসে করিয়েছি কি করিনি, এটা কিন্তু আপনার দায়িত্ব। ঠিক আছে? আপনি সেটা বলে দেবেন আগে থেকে যে এটা কিন্তু ক্লাসের বাইরে আমি বানিয়েছি। ঠিক আছে? সেখানে ক্যাপশনটা সেইভাবেই লিখবেন যেন অন্য কেউ দেখে কনফিউজ না হয়ে যায়, তারা যেন আউট অফ কনটেক্সট ভাবতে না শুরু করে। হুম। ঠিক আছে তো? তো তো আমি হচ্ছে মানে বলবো টেবিলটার কমিউনিটিতে উপরে একটা পোস্ট এক্সট্রা করুন। ফিচার এর করেছি, মানে টেবিলটা কি করেছি ওগুলো কি অ্যাড করতে অবশ্যই পারি? অবশ্যই, কোনো অসুবিধা নেই, ওটাকে পোস্ট করুন, কমিউনিটিতে পোস্ট করার চেষ্টা করবেন বেশি। গ্রুপে তো অবশ্যই করুন, কমিউনিটিতেও পোস্ট করবেন। ঠিক আছে? ঠিক আছে। ওকে স্যার, তাহলে আচ্ছা আজকের মতো অনুমতি নিচ্ছি। সবাইকে গুড আচ্ছা নাইট, বুঝতে পারছি। শুভরাত্রি। তো সবাই ভালো থাকবেন, আবার পরবর্তী দিনে ক্লাসে দেখা হবে। তো অবশ্যই নতুন জিনিস শিখবো, নতুন জিনিস নিয়ে এগিয়ে যাবো। তো চলুন তাহলে, গুড নাইট সবাইকে, চলুন আসছি। হ্যাঁ, গুড নাইট স্যার। গুড নাইট স্যার। গুড নাইট। গুড নাইট স্যার। হয়ে গেছে? Yep. ভাইয়া Yep. এটাও করে দিই।